Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to start the paper discussion of 2024 NEET Mock 4. Okay, তো কালকেই আমাদের যে নিট মকটা হয়েছে সেটার আমরা পেপার ডিসকাশন শুরু করতে চলেছি। তো সবাই জলদি জলদি জয়েন করে যাও। ওকে, ফাহিম, ইয়েস ফাহিম, গুড ইভিনিং। ওকে, তো জলদি সবাই জয়েন করে যাও। আমরা আজকে পেপার ডিসকাশন করব 2024 এর পেপারটার ফিজিক্স পেপার ডিসকাশন। ওকে, তো চলো জলদি সবাই জয়েন করে যাও। তোমাদের গ্রুপেও একবার ইনফর্ম করে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো good evening everyone, just inform in your group that class has been started and we can proceed. Okay, তো চলো আমরা তাহলে সবাই রেডি কোশ্চেন পেপার নিয়ে, রাইট? যারা যারা পরীক্ষা দিয়েছো তারা কোশ্চেন পেপার নিয়ে রেডি। তাহলে আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস। ওকে, ফাইন দেন। চন্দ্রিমা, ফাহিম, ওকে, গুড ইভিনিং চন্দ্রিমা। ওকে, তো আমি ডিসকাস করার পর অবশ্যই জিজ্ঞেস করব কার কটা ঠিক হলো। তোমরাও অ্যাকর্ডিংলি বলবে যে ম্যাম ঠিক আছে, কারেক্ট বা ফাইন, ঠিক আছে, রং, কারেক্ট, তোমরা অ্যাকর্ডিংলি বলতে শুরু করবে। আমি শুরু করছি আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করছি। তোমাদের এবারে তিনটে সেট ছিল, তিনটে সেটের মধ্যে ফিজিক্সের অর্ডারটা সেম ছিল, ঠিক আছে? দেখে নাও, দিস ওয়াজ দ্য ফার্স্ট সাম। এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব? ফার্স্ট ওয়ান, তোমরা অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা একটু কনফার্ম করে দাও সবাই। অডিও অ্যান্ড ভিডিও বোথ আর ক্লিয়ার অর নট, প্লিজ কনফার্ম। Okay, আচ্ছা, all of you just confirm that audio and video is clear or not. ঠিক আছে, অল ক্লিয়ার তো চন্দ্রিমা? চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি ছিল দেখো। From a solid sphere of mass m, radius r, a cube of maximum possible volume is cut. Moment of inertia of the cube about an axis passing through its center and perpendicular to one of its face. Okay, perpendicular to one of its face. তো ফার্স্ট অফ অল যদি আমাকে একটা স্ফিয়ার কনসিডার করতে হয়, ওকে, তো আমরা এখানে জাস্ট একটা স্ফিয়ার কনসিডার করছি, স্ফিয়ার এখানে ড্র করছি স্ফিয়ার। ওকে, তো এই স্ফিয়ারের যদি আমি বলতে চাই যে এখানে আমি কি করব, ম্যাক্সিমাম আর এ কিউব অফ ম্যাক্সিমাম পসিবল ভলিউম ইজ কাট, এ কিউব অফ ম্যাক্সিমাম পসিবল ভলিউম ইজ কাট, তাহলে সেই কেসে আমাদের বলতে হবে, যে এই যে আমি ম্যাক্সিমাম লেন্থটা এখানে পাচ্ছি ফর এ স্ফিয়ার, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ডায়ামিটার, তাই তো 2r। এই 2rটার রেসপেক্টিভলি যদি আমি একটা লেন্থ চাই ইন কেস অফ কিউব, তাহলে আমাকে কিউবের বডি ডায়াগোনালকে ধরতে হবে, ঠিক আছে? কিউবের ফেস ডায়াগোনাল হতে পারে, বডি ডায়াগোনাল হতে পারে, কিন্তু কিউবের যদি সবচেয়ে হাইয়েস্ট লেন্থ বলে না, লেন্থ অফ দ্য রড দ্যাট ক্যান বি ফিটেড ইনসাইড এ কিউব হ্যাভিং ম্যাক্সিমাম লেন্থ, তো ম্যাক্সিমাম লেন্থের কোন রডটাকে তুমি ওর ভেতরে ঢোকাতে পারবে? সো ইন দ্যাট কেস উই আর অনলি কনসিডারিং দ্য বডি ডায়াগোনাল। তো বডি ডায়াগোনাল এখানে যদি তুমি ড্র করো, এটা কিরকম হবে দেখো, এখানে আমাদের এই কিউব আছে, এখানে তার বডি ডায়াগোনালটা আমি ড্র করছি লাইক দিস অনলি। ওকে, তো এই বডি ডায়াগোনাল যদি কিউবের সাইডটা তুমি ধরে নাও এ বা এল, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, ওকে, যদি এটা তুমি ধরে নাও সে এল, তাহলে বডি ডায়াগোনালটা হয়ে যাবে আমাদের √3l। ওকে, √3l, তাহলে √3l এর ভ্যালু আমরা দেখছি কার সাথে সমান হয়ে যাচ্ছে, 2r এর সাথে। তাহলে এদের মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, উই আর গেটিং l ইজ ইকুয়াল টু 2r/√3, সেটা ফার্স্ট কেস। এবার যদি আমাকে দেখতে হয় যে মাস পার ইউনিট ভলিউম আমাদের কি আছে, কনস্ট্যান্ট আছে, সো ইন দ্যাট কেস উই নিড টু রাইট ইন দিস ওয়ে যে মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে, মানে আমরা ডেনসিটি বার করছি, সেই কেসে ডেনসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে ফার্স্টটার কেসে যদি মাস বলে দিয়েছে ক্যাপিটাল এম, ফার্স্টের কেসে ক্যাপিটাল এম বলে দিয়েছে, সেকেন্ডের কেসে মাস আমরা স্মল এম নিয়ে চলছি, আমরা জানি না কি। ওকে, তো আমরা এখানে বলতে পারি ক্যাপিটাল এম বাই আমাদের স্ফিয়ারের জন্য মাস, স্ফিয়ারের জন্য ভলিউমটা কি হবে, 4/3 পাই আর কিউব, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু স্মল এম বাই এর আমাদের ভলিউম কি হবে, এল কিউব। ওকে, তাহলে এখান থেকে তুমি দুটোর মধ্যে একটা রিলেশন পেলে, স্মল এম এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব, সেটা হলো ক্যাপিটাল এম
এল কিউব বাই 4/3 পাই আর কিউব। এল এর জায়গায় আমরা কত লিখবো, 2r/√3। ওকে, 2r/√3 যদি তুমি এখানে লেখো, 2 মানে এখানে হয়ে যাবে 8, আর কিউব বাই √3টা হয়ে যাবে 3√3, রাইট? এখানে কি 4/3 ইন্টু পাই আর কিউব। সো এখানে জাস্ট তুমি এখানে ডিডাক্ট করে দাও, তো তোমার ভ্যালুটা এখানে 3 3 কেটে যাচ্ছে, 4 এখানে কেটে হচ্ছে 2, তো আমার কাছে ভ্যালু আসছে 2m/√3 পাই, 2m/√3 পাই। এবার চলে আসি মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া যদি কিউবের জন্য আমরা বার করি আই এর ভ্যালু, সেটা কত হবে? সেটা হবে ml²/6, ml²/6। কেন? এটা কোথা থেকে এসছে? ওকে, এটা কোথা থেকে এসছে? আমরা যখন সে ইন কেস অফ রড যখন আমরা লিখছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া ফ্রম দ্য সেন্টার অফ দ্য রড, ঠিক আছে, সেন্টার অফ দ্য রড যদি আমরা বলি, তাহলে তার ভ্যালুটা ml²/12 হচ্ছিল, কিন্তু সেটা যদি রড না হয়ে আমরা একটা প্লেনার ল্যামিনা নিই, সেই কেসে কি হচ্ছিল, ml²/6, ঠিক আছে, ml² প্লাস b²/6। সেম জিনিসটা যদি বি আর এল দুটো তুমি সমান করে দাও ইন কেস অফ কিউব, ইউ আর গেটিং ml²/6। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ml²/6, এখানে তুমি ভ্যালুটা পুট করো 2m, এখানে √3 পাই, নিচে আবার 6 আছে, ওপরে চলে গেল, ওপরে l² আছে, l² এর জায়গায় কি লিখবে আবার যথারীতি 4r²/3। ওকে, 4r²/3। তো এখানে আমাদের যে ভ্যালুটা এখান থেকে মাল্টিপ্লাই করলে এখানে চলে আসছে, সেই ভ্যালুটা হলো, দেখো 2, ওখানে 2 কেটে হয়ে যাচ্ছে 3, তো 4r²m/9√3 পাই, ঠিক আছে, 9√3 পাই, 4mr²/9√3 পাই। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফার্স্ট ওয়ান। ডান না? ডান? কার কার ঠিক হয়েছে একটু কনফার্ম করো, নেক্সট প্রবলেমে চলে যাব। সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো সবাই একটু থামস আপ দিয়ে দেবে। ওকে, অল অফ ইউ জাস্ট গিভ থামস আপ, উই আর মুভিং টু দ্য সেকেন্ড সাম। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা। ওকে, নেক্সট এর প্রবলেমটা ছিল এটা, কি ছিল দেখো, নেক্সট প্রবলেম। ওকে, এখন অবধি বুঝে থাকলে জাস্ট একটা থামস আপ দিয়ে দেবে। ওকে, দেখো, from a solid sphere of mass capital M and radius r, a spherical portion of the radius r/2 is removed as shown in the figure. Taking gravitational potential v equals to 0 at r equals to infinity, the potential at the center of the cavity does form. আচ্ছা, এখানে সেন্টার অফ দ্য ক্যাভিটি, ক্যাভিটিটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা হলো ক্যাভিটি যেটা এখানে দেখানো হয়েছে। দেখো, এখানে এই ক্যাভিটিটা এখানে দেখানো হয়েছে এরকম একটা। ওকে, দেখো, দেখো, তো এখানে একটা ক্যাভিটি দেখানো হয়েছে, এটা হলো ক্যাভিটি। তো যাই হোক, এখানে বলা হয়েছে পোটেনশিয়াল এট দ্য সেন্টার অফ দ্য ক্যাভিটি। ওকে, পোটেনশিয়াল এট দ্য সেন্টার অফ দ্য ক্যাভিটি, ফার্স্ট অফ অল তুমি যদি সেন্টার অফ দ্য ক্যাভিটিতে পোটেনশিয়াল বার করতে যাও, তাহলে পোটেনশিয়াল বিকজ অফ দ্য টোটাল পার্ট, সেখান থেকে পোটেনশিয়াল কোনটা রিমুভ পার্টের জন্য মাইনাস করতে হবে। ওকে, তো এখানে তুমি কি করবে, পোটেনশিয়াল ফর দ্য হোল পার্ট, এখানে টোটাল পার্ট বার করবে, মাইনাস পোটেনশিয়াল অফ দ্য রিমুভ পার্ট। ওকে, ফাইন। তো পোটেনশিয়াল যদি টোটালের, এটা কি বলে দিয়েছে, প্রথম কথা হলো সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারে যখনই তুমি ভেতরে পোটেনশিয়াল বার করতে চাও, ইনসাইড দ্য সলিড স্ফিয়ার, ঠিক আছে, ইনসাইড দ্য সলিড স্ফিয়ার যখনই তুমি দেখতে পাবে, ইনসাইড দ্য সলিড স্ফিয়ার, তাহলে তখন তুমি কি করবে, তখন ভিটাকে তোমরা কিভাবে লেখো, ভিকে আমরা লিখি মাইনাস gm/2r³ 3r² মাইনাস স্মল আর। স্মল আর স্কোয়ারটা কি, স্মল আর স্কোয়ারটা সেন্টার থেকে ডিস্টেন্স। ওকে, তাহলে এবার কি করতে হবে আমাকে, এবার টোটাল থেকে এই ভি রিমুভটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, টোটাল থেকে এটা বাদ দিলেই আমি রিমেনিং পোর্শনের জন্য পোটেনশিয়ালটা পেয়ে যাব। ওকে, দেন দেখো এখানে কি করছি আমরা,
ফার্স্ট অফ অল যদি আমরা সেন্টার অফ মাস কনসিডার করি, তাহলে এর জন্য সেন্টার অফ মাসটা লাই করছে যদি আমি ধরি এখানে, ঠিক আছে, অ্যাট দ্য মিডল অফ দ্য স্ফিয়ার, তাহলে এই যে ক্যাভিটি সেটা স্ফেরিক্যাল ক্যাভিটি, তার জন্য লাই করবে এখানে। ফাইন। তো যদি আমি বলি এ কোথায় লাই করছে, দিস ইজ সে দিস উই আর কনসিডারিং অ্যাট 0 0, ঠিক আছে, যদি আমি বলে দিই এ এর সেন্টারেই আমি বার করছি, তো এর জন্য এটা 0 0, তাহলে এর রেসপেক্টে এটা কতটা ডিস্টেন্সে আছে, r/2 ডিস্টেন্স, ঠিক আছে। আর এখানে যথারীতি এখান থেকে এটা r/2, এটা r ডিস্টেন্স। এবার কিছু না, আমাদের জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে। যদি ভি টোটালের জন্য আমরা বার করি, টোটালের জন্য আমরা বার করছি, কিন্তু কোন পজিশনের বার করছি কথাটা বোঝো। টোটাল এর জন্য পোটেনশিয়াল পাচ্ছি, কোন পজিশনে পাচ্ছি সেটা আর এর জায়গায় লিখব। কিরকম, ফার্স্টে আমরা লিখবো মাইনাস জিএম, ওকে, মাইনাস জিএম টোটালটার জন্য এম এমই থাকবে, বাই 2 আর কিউব, আর কিউব মানে টোটালের জন্য রেডিয়াস, রেডিয়াসটা আরই থাকবে। আচ্ছা, 3 আর স্কোয়ার, আর স্কোয়ারটা আর স্কোয়ারই থাকবে, কিন্তু কোন পজিশনে তুমি নিচ্ছ এর রেসপেক্ট, এটা কতটা ডিস্টেন্সে আছে, r/2 রেসপেক্ট, r/2 ডিস্টেন্স। তুমি এখানে কি লিখবে, আর এর জায়গায় r/2 এর হোল স্কোয়ার, ওকে। আচ্ছা, যদি আমাদের ভি অফ দ্য রিমুভড পার্ট বার করতে বলে, ঠিক আছে, রিমুভড পার্টের জন্য তুমি ভিটা বার করছো, কোন পয়েন্টে বার করছো, দেখো এখানে বলেছে অ্যাট দ্য সেন্টার অফ দ্য ক্যাভিটি বার করছো, তার জন্য তুমি কি করবে, মাইনাস জি স্মল এম, স্মল এমটা আর ক্যাপিটাল এম এর রিলেশনটা বার করতে হবে, বাই 2, আর কিউবের জায়গায় কি লিখবো, r/2, ক্যাভিটি এর রেডিয়াস r/2, ওকে। ওপরে কি লিখবো, 3r/2 এর হোল স্কোয়ার, মাইনাস ওই ক্যাভিটির সেন্টার অফ মাস থেকে কত দূরে আছো, 0 ডিস্টেন্স, ওখানেই বার করতে হবে 0, ওকে। এবার দুটোর মধ্যে ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে যদি তুমি রিলেশন বার করতে চাও, কি করে বার করবে, আবার একই কথা, যে আমি যখন এই ক্যাভিটি নিচ্ছি আর এখানে আমি নিচ্ছি হলো হোল দ্য স্ফিয়ার, তাহলে মাস মানে আমাদের ডেনসিটিটা কনস্ট্যান্ট সেটা ধরতে হবে। তাহলে যদি ডেনসিটি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, ডেনসিটি কনস্ট্যান্ট যদি ধরে নিই, তাহলে আমরা লিখবো ক্যাপিটাল এম বাই 4/3 পাই আর কিউব, আর এখানে কি লিখবো, স্মল এম বাই 4/3 পাই আর কিউব বাই 8, তাই তো, r/2 এর কিউব। তাহলে এখান থেকে তুমি যথারীতি কি পাচ্ছ, এখান থেকে আমরা পাচ্ছি হলো স্মল এম এর ভ্যালুটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল এম বাই 8। তাহলে আমাদের কি করতে হবে, স্মল এম এর জায়গায় m/8 বসাতে হবে, ভি টোটাল থেকে ভি রিমুভটা আমাদের মাইনাস করলে উই উইল গেট দ্য ভ্যালু অফ ভি। আপ টু দিস ক্লিয়ার অর নট? রীতা দত্ত, অফলাইনে ক্লাস হয়? হ্যাঁ, অফলাইনেও ক্লাস হয়। তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ডিসপ্লে হচ্ছে, সেই নাম্বারে কল করে ডিটেল জেনে নিতে পারো, ওকে। তো দেখো, যেটা আমরা বলছিলাম যে ফার্স্টে আমি কি করছি, ভি টোটাল বার করছি, ভি রিমুভ বার করছি, একটা থেকে আরেকটা মাইনাস করে দিচ্ছি, উই আর গেটিং দ্য ভ্যালু, ওকে। আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম, আর অ্যান্সারটাও আমি জাস্ট এখানে বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের m ইকুয়ালস টু স্মল m ইকুয়ালস টু m/8 হয়ে গেল, তো এই দুটো আমাকে পুট করতে হবে, জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। সো ভি টোটাল যখন আমরা বার করছি, ওকে, মাইনাস gm/2 আর কিউব 3r স্কোয়ার মাইনাস কত হচ্ছে, r স্কোয়ার বাই 4, ওকে। সো মাইনাস gm/2 আর কিউব, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে 12 মানে 11, 12 থেকে 1 মাইনাস করলাম, r স্কোয়ার বাই 4, ওকে। সো মাইনাস 11 gm, আচ্ছা আর এর দরকার নেই, নিচে একটা আর চলে আসছে, মাইনাস 11 gm বাই 8, দিস ইজ দ্য ভ্যালু ফর ভি টোটাল। আর যদি রিমুভড এর জন্য আমরা ভ্যালুটা বার করি, সেটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস gm, নিচে কি ছিল, r/2 এর হোল কিউব, সো r কিউব বাই 8, ওকে। উপরে হচ্ছে 3r স্কোয়ার বাই 4 মাইনাস 0, ওকে। এখানে mটা লিখেছি m/8 হবে, হ্যাঁ, স্মল, ওকে। তাহলে বুঝতেই পারছো 8টা তো এখানেই কেটে যাচ্ছে, সো অ্যাকিউরেটলি ইউ আর গেটিং দ্য ভ্যালু অফ gm, ওকে, gm যাচ্ছে, gm দিস আর কেটে যাচ্ছে, এক সেকেন্ড, আর স্কোয়ার বাই 4, রাইট। আচ্ছা, তো 3 gm, এখানে আর স্কোয়ার দেখছি, এখানে 4 আসছে,
ঠিক আছে, তো এই দুটোকে তোমাদের কি করতে হবে 4 আর নিচে চলে আসছে আর, ফাইন ইট ইজ। তো এই দুটোকে একটা থেকে আরেকটা আমরা মাইনাস করব, আমাদের অ্যান্সার কত আসবে এখানে, অ্যান্সার চলে আসবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার কার হয়েছে অ্যান্সার ঠিক, অ্যান্সার কার এটা মিলেছে, ঠিক আছে, একটু কনফার্ম করো যে ম্যাম কারেক্ট হয়েছে ভুল হয়েছে হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, ভুল হয়েছে, আচ্ছা বোঝা গেছে তো, বোঝা গেছে তো, এটা একটু কনফার্ম করবে। হ্যাঁ, সবাই বলবে যে বোঝা গেছে ম্যাম, বোঝা যায়নি ম্যাম, হোয়াট এভার দ্য থিং মে বি, ইউ জাস্ট কনফার্ম। দেখো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। নেক্সট কোশ্চেনটা বলেছি, if g is the acceleration due to gravity on the earth's surface, the gain in the potential energy of an object of mass small m raised from the surface of earth to a height equal to the radius capital R of the earth. এটা তোমরা অনেকবার করেছো, ওকে। 2025 এর অফলাইন 1 ইয়ার ব্যাচ কবে থেকে স্টার্ট হবে? আচ্ছা আচ্ছা, ব্যাচ ডিটেলস সম্পর্কে তুমি জানতে গেলে ওই নাম্বারে কল করে নাও, ঠিক আছে। 1 ইয়ার ব্যাচও স্টার্ট হচ্ছে, তুমি জাস্ট অ্যাকিউরেট ডেটটা জানার জন্য একটু কল করে নাও, ওকে। দেখো, if g is the acceleration due to gravity on the earth's surface, the gain in potential energy, এই অঙ্কটা অনেকবার তোমরা করেছো তাই তো রীতা, জাস্ট দেখো এটা আমাদের গতকালই যে নিট মক হয়েছিল তারই পেপার ডিসকাশন চলছে, ওকে। You can follow the questions and then you can call, okay. দেখ যেটা বলছি যে এটা তোমরা অনেকবারই করেছো, যে ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে যে গেইন ইন পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট অফ মাস, সেটাকে কি করা হয়েছে আর্থ সারফেস থেকে ওটাকে আর্থের রেডিয়াসের হাইটে তোলা হয়েছে, ঠিক আছে। আর্থ সারফেস এখানে, এইখান থেকে ওকে তোলা হয়েছে, সো এখান থেকে আরো আর ডিস্টেন্সে তোলা হয়েছে। তো তুমি গেইন ইন পোটেনশিয়াল এনার্জি জন্য কি করবে, গেইন ইন পোটেনশিয়াল এনার্জি, তার জন্য আমরা কি লিখবো, পোটেনশিয়াল এনার্জি আমাদের ওই সে দিস ইজ 0.2 and this is 0.1, so potential energy at 0.2 minus 0.1, 2 তে কত আছে, 2 তে থাকবে মাইনাস জিএমএম বাই কত লিখবো, মাইনাস জিএমএম বাই, এখানে শুধু আর তো লিখতে পারবো না, আর প্লাস আর মানে 2r, এখানে মাইনাস অফ মাইনাস মানে প্লাস জিএমএম বাই কত হচ্ছে আর। তাহলে আলটিমেটলি এটা যদি তুমি সাম আপ করো তাহলে তোমার ভ্যালু কত আসছে, দেখো ভ্যালু আসছে হলো জিএমএম বাই 2r। তার মানে কি, তার মানে ওই জিএম বাই আর স্কোয়ারের জায়গায়, জিএম বাই আর স্কোয়ারের জায়গায় যদি স্মল জি দিয়ে এটাকে রিপ্লেস করে দাও তাহলে এর ভ্যালু চলে আসছে mgr বাই 2, okay. mgr by 2 is the correct answer, mgr by 2 is the correct answer। এটা সবার ঠিক হয়েছে, এটা সবার ঠিক হয়েছে, mgr by 2, এটা আশা করি সবারই ঠিক হয়েছে, এটা সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা দেখো, ওকে। লাইট উইথ অ্যান অ্যাভারেজ ফ্লাক্স অফ, লাইট উইথ অ্যান অ্যাভারেজ ঠিক হয়েছে ফাহিম বলছে, বাকিরাও জানাও কাদের ঠিক হয়েছে, ঠিক আছে, ঠিক হয়েছে কিনা আর বোঝা যাচ্ছে কিনা এটা জাস্ট কনফার্ম করো। Light with an average flux of 20 watt per semi square falls on a non-reflecting surface at normal incidence having surface area of 20 semi square, এটা সেমি স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে স্কোয়ারটা নিচে নেমে গেছে সামহাউ, স্কোয়ারই হবে। The energy received by the surface during the time span of 1 minute, এটাও একটু সহজই প্রবলেম দিয়েছে। দেখো কি বলেছে, আমাকে বার করতে হবে এনার্জি, ওকে, আমাকে বার করতে হবে এনার্জি, কি কি প্রোভাইড করে দিয়েছে, পাওয়ার পার ইউনিট এরিয়া, পাওয়ার পার ইউনিট এরিয়া প্রোভাইড করে দিয়েছে, তার মানে কি করেছে, পাওয়ার পার ইউনিট এরিয়া মানে এখানে তোমাকে দিয়ে দিয়েছে ইন্টেন্সিটি, ঠিক আছে, তোমাকে দিয়ে দিয়েছে ইন্টেন্সিটি, কারণ ইন্টেন্সিটি মানে পি বাই এ, ওকে। তাহলে তুমি কি করছো, তুমি বার করছো এনার্জি, তাহলে যদি আমরা এখানে এনার্জি বার করতে চাই তো এনার্জি ই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমরা আগেই জানি যদি পাওয়ার লিখি তাহলে এনার্জি পার ইউনিট টাইম লিখি, রাইট, এনার্জি পার ইউনিট টাইম লিখি। তো যদি এনার্জি এখানে লিখতে চাই তাহলে পাওয়ার ইন্টু পি ইন্টু টি,
আচ্ছা পিটাকে কিভাবে লিখবো, পিটাকে ইন্টেন্সিটি ইন্টু এরিয়া লিখবো, তাহলে IAT, তার মানে ইন্টেন্সিটি কত 20, এরিয়া কত 20, টাইম কত 1 মিনিট, সেকেন্ডে চেঞ্জ করে নাও 60, তার মানে এখানে 2 দুগুণে 4, 4 6 24, ঠিক আছে, 24 ইন্টু 10⁻³ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা সবার ঠিক হয়েছে? আচ্ছা সরি 24 বি হবে, হ্যাঁ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট 24 ইন্টু 10⁻³ ওকে, দেখো জানাও কাদের ঠিক হয়েছে, ঠিক হয়েছে তো? ওকে, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে দেখো দ্য কম্বিনেশন অফ গেটস শোন বিলো, the combination of gates shown below okay, the combination of gates shown below yields, তাহলে এখান থেকে কোন গেটটা পাচ্ছি আমরা এই কম্বিনেশন থেকে সেটা দেখে নাও। দেখো ফার্স্টে এখানে কি আসছে, এখানে আসছে এবার, ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ এটা অ্যান্ড, তার সাথে এখানে একটা বাবল আছে, তার মানে হয়ে গেল ন্যান্ড, ঠিক আছে, এটা হয়ে গেল ন্যান্ড, এটা তিনটেই ন্যান্ড, তাহলে বি গেল, দুটো ইনপুটই বি গেল, তার মানে হয়ে গেল বি বার, তাহলে এবার গেল বি বার গেল, সেটা চলে গেল কি অ্যান্ড হলে হতো এ ডট বি, ন্যান্ড বলে এ ডট বি করে তার উপর বার, ইটসেলফ ইনপুটটাই আছে এবার আর বি বার, তো যথারীতি এখানে হয়ে যাবে এবার ডট বি বার তার হোল বার, তার মানে কি ডিমর্গানস লাগাও, এ ডাবল বার প্লাস বি ডবল বার, তার মানে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি। ওকে, তার মানে কি এ প্লাস বি মানে অর গেট, এ প্লাস বি মানে অর গেট, এটা সবার ঠিক হয়েছে? এটা ঠিক হয়েছে সবার? দেখে নাও কি করলাম, তিনটে আছে গেট, তিনটেই ন্যান্ড গেট দিয়ে দিয়েছে, ঠিক আছে, তিনটেই ন্যান্ড গেট আছে, তিনটেই ন্যান্ড গেটের মধ্যে আমরা দেখছি ইনপুটটা তাহলে লাস্টের যে ন্যান্ড গেট আছে ঢুকছে এবার আর বি বার, রাইট, সো অ্যাকর্ডিংলি ইউ আর গেটিং এ বার ডট বি বারের হোল বার, সো আমরা এ প্লাস বি পাচ্ছি ডিমর্গানস থিওরেম অ্যাপ্লাই করে। ওকে ফাইন, দেন নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক হয়েছে বলছে যখন, চলো নেক্সটে কি বলা হয়েছে, the ratio of wavelength of the last line of Bama series and the last line of Lyman series, তো লিম্যান আর বামা সিরিজ নিয়ে আমাদের এবার কাজ করতে হবে। তো যদি আমি বামা সিরিজের কেসটা বলি, বামা সিরিজের কেসে ফার্স্টে যদি তুমি দেখো, তো লিম্যান বামা প্যাশন ব্র্যাকেট ফান্ড হামফ্রেজ এভাবে যাচ্ছে, তো তো এই কেসে যদি বামা সিরিজের কথা বলি, তাহলে আমি ফার্স্টে আমরা কিভাবে লিখি, আমরা লিখি 1/λ ইকুয়ালস টু r z স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ঠিক আছে। ফার্স্ট কথা হলো লিম্যান বামা সিরিজের জন্য আমাদের কি হবে, বামা সিরিজের জন্য আমাদের n1 এর ভ্যালুটা হয়ে যাবে 2, ওকে, বামা সিরিজের জন্য 2, আর লিম্যানের জন্য আমরা কি নেব 1, ওকে। আর কি, আর দুটোর কেসেই বলেছে দেখো রেশিও অফ ওয়েভলেন্থ অফ লাস্ট লাইন মানে লাস্টে n2 এরটা হয়ে যাবে ইনফিনিটি, লাস্ট লাইন মানে n2 টা হয়ে যাবে ইনফিনিটি, ওকে। কোথা থেকে আসছে, n2 মানে ইনফিনিটি থেকে আসছে, তো ইনফিনিটি লাস্ট লাইনের জন্য নিয়ে নেব। তো এই কেসে দেখো ল্যামডা যদি বামার কেসে দেখি, তাহলে 1/λb ইকুয়ালস টু 1/λb equals to r z স্কোয়ার, এটা কাজেই লাগবে না কারণ আমরা বার করবো রেশিও, তো ইউ জাস্ট রাইট দ্য প্রপোর্শনাল, এখানে কি হচ্ছে 1/4, 2 এর স্কোয়ার 4, আর এই পার্টটা 0 হয়ে যাচ্ছে 1/ইনফিনিটি বলে। আচ্ছা সেকেন্ড দেখো লিম্যান সিরিজের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপোর্শনাল টু, এখানে 1 মাইনাস ওখানে হয়ে যাচ্ছে 0, তাহলে এটা যদি 1 হয় এটা উল্টে দিলেই পাবো 4, তো এদের রেশিও বামা টু লিম্যান রেশিও হলো 4, ফাহিম কারেক্ট বলেছে অপশন সি। গট ইট, সবাই বুঝতে পেরেছো? মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন দেন, ঠিক আছে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, ফাইন ফাইন ফাইন, চলো ঠিক হয়েছে, যাদের যাদের ঠিক হয়েছে তারা জানাও, বুঝতে পারলেও জানাবে। ওকে নেক্সট প্রবলেমে চলে আসছি, নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, হ্যাঁ, the graph shows relationship between object distance and image distance for a equiconvex lens, then focal length of the lenses, ওকে। তো ফার্স্ট অফ অল ফোকাল লেন্থ বার করার জন্য লেন্সের আমাদের ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখানে লেন্স বলেছে, তো লেন্সের জন্য আমরা কি জানি, লেন্সের জন্য আমরা জানি হলো 1/v minus 1/u equals to 1/f,
ওকে, তো এখানে আমাকে 1/f মানে এফটা বার করতে হবে। এই কেসটা দেখো, এই কেসটা আমরা দেখছি যে ভি আর ইউ এর ভ্যালুটা দেখেছো এই পোর্শনে দেওয়া আছে, দিস ইজ হোয়াট, এখানে কিন্তু ভি করছি, তো এখানে আমাদের ভি এর ভ্যালুটাকে তাহলে আমরা এখানে ভি এর ভ্যালুটাকে নিতে পারি 10 আর ইউ এর ভ্যালুটাকে নিতে পারি -10। কেন, এখানে দেখতেই পাচ্ছ প্লটে আছে, গ্রাফের প্লটে, তাহলে এই দুটো ভ্যালু নিয়ে আমরা এফ এর ভ্যালুটা বার করতে পারি, যেটা এখানে দেখানো হয়েছে। তাহলে এফ এর ভ্যালুটা তাহলে আমাদের কত আসবে, দেখো 1/f ইকুয়ালস টু 1/v করলে 1/10 মাইনাস অফ, যদি ইউ দেখি মাইনাস আবার 10 হয়ে গেল, তার মানে আমাদের এখানে ভ্যালুটা কত হলো 1/5 চলে এলো, ঠিক আছে 1/5 চলে এলো, তাহলে এফ ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 5 সেমি। আচ্ছা, তাহলে এফ এর ভ্যালুটা যদি জানি, তাহলে আমরা ফার্স্টে দেখো, ফার্স্ট এফ এর ভ্যালুটা বেরোলো, মানে আমাদের আইদার অপশন সি হবে নয় অপশন ডি হবে। আচ্ছা, এরপরে তাহলে তোমাকে প্লাস মাইনাস দিয়েছে বলে তোমাকে কি করতে হবে, ডেল এফ এর ভ্যালুটাও বার করতে হবে। সো যদি ডেল এফ এর ভ্যালুটা এখান থেকে বার করো, সো ডেল এফ মানে এটাকেই জাস্ট ডিফারেন্সিয়েশন করলে কি বেরোবে, ডেল এফ বাই এফ এর স্কোয়ার ইকুয়ালস টু ডেল ভি বাই ভি স্কোয়ার প্লাস ডেল ইউ বাই ইউ স্কোয়ার, রাইট। তাহলে ডেল এফ এর ভ্যালুটা এখান থেকে বার করতে গেলে তুমি এর ভ্যারিয়েশন নিচ্ছ, ঠিক আছে, যেমন ভাবে আমরা রিলেটিভ এরর বার করি, সেম প্রসেস। ওকে, so then you can write like this, so this is f square, this is del v by v square plus this is del u by u square, ঠিক আছে। তো f এর ভ্যালুটা এখানে কত তুমি জানো, f এর ভ্যালুটা হলো 5, 5 5 এখানে লিখছো 25, ভেতরে কত লিখছো ডেল v, ডেল v মানে ডেল ভি এর ভ্যালু, আচ্ছা ডেল ভি যখন লিখছো তখন দেখতে হবে যে এখানে যখন 30 আছে, ঠিক আছে 30 and 31, হাউ মেনি ডিভিশনস আর দেয়ার ইন বিটুইন 30 and 31, যেমন তোমরা লিস্ট কাউন্ট বার করতে, ঠিক আছে। সবাই বুঝতে পারলে সবাই একবার থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম বোঝা গেছে, ঠিক আছে। দেখো কি বলছি আমি, 30 to 31 এখানে যে প্লটিংটা আছে তাদের মধ্যে কতগুলো ঘর আছে সেটা তুমি দেখে নাও, সেটা দেখলেই তুমি কি পাবে, ডেল ভি আর ডেল সি এর ভ্যালু পেয়ে যাবে। ওকে, সো ডেল ভি আর ডেল সি এর ভ্যালু যদি পেয়ে যাও, ওকে 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা ঠিক আছে, যদি এখানে 0.1 করে ধরো লিস্ট কাউন্টের ভ্যালু, এটা ইন বিটুইন লিখে দিয়েছে, ঠিক আছে, ওটা আরেকটু স্কেলটা শিফট হতো, মানে 5 আর 10 এর মাঝে মনে হচ্ছে ওটাকে, ঠিক আছে। যদি সেটা দেখো তো 0.1 বাই ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত আমরা নিয়েছি 10, 10 এর স্কোয়ার 100 প্লাস ডেল ইউ কত 0.1, ইউ কত, ইউ হলো -10 তার হোল স্কোয়ার মানে আবারও 100, তাহলে থেকে তোমরা যেটা পাচ্ছ যে ডেল এফ এর ভ্যালু, ডেল এফ এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে দেখো, ডেল এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 25, এখানে কত হচ্ছে, এখানে 100, ওপরে হয়ে যাচ্ছে 0.2। ওকে, তো আলটিমেটলি আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো দেখো 0.2, এটা দিয়ে কাটলে নিচে হচ্ছে 4। ওকে, সো 0.05, তাই তো 0.05, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন দিস প্রবলেম। হয়েছে, নেক্সট চলে যাচ্ছি। নেক্সট দেখো, এই প্রবলেমটা কারোর হয়েছে, সহজ প্রবলেম ছিল, এইরকম প্রবলেম তোমরা আগে করেছো। দেখো কি বলতে চাইছে, ডান ডান ডান, দেখো এ থিন লিকুইড ফিল্ম, এ থিন লিকুইড ফিল্ম, a thin liquid film formed between a U-shaped wire and a light slider supports a weight of 0.5 into 10 to the power -2 Newton. Figure C figure বলে দিয়েছে। The length of the slider is 30 centimeter and its weight is negligible. The surface tension of the liquid film is. Option D বলছে চন্দ্রিমা, অপশন ডি বলছে চন্দ্রিমা, ফাহিম বলছে অপশন সি। Which one is correct? Tell me. সবাই বলো which one is correct? দেখো এখানে যেহেতু তোমাকে বলে দিয়েছে ফিল্ম, ঠিক আছে, লিকুইড ফিল্ম বলে দিয়েছে, তুমি এখান থেকে কি কি পাচ্ছ সেটা একবার দেখে নাও। ওকে, এখান থেকে কি কি পাচ্ছ দেখো, এখানে বলে দিয়েছে ওয়েট, ওয়েটের ভ্যালুটা এখানে প্রোভাইডেড, ঠিক আছে, এফ এর ভ্যালু তার মানে প্রোভাইডেড। আচ্ছা,
of a slider 30 semi, its weight is negligible, the surface tension of the liquid. যেহেতু ফিল্ম বলেছে সারফেস টেনশনকে আমরা কি লিখবো, আমরা F/L লিখতে পারবো না, আমরা F/12 লিখবো। ওকে, আমরা F/12 লিখবো। তো তুমি এখানে কি লিখবে, F/12, ঠিক আছে। তো F/12 যদি লেখো, F এর ভ্যালুটা দেখো 1.5 × 10⁻²। ওকে, আর নিচে যদি বলছে 2 × L, L এর ভ্যালু 30 সেমি, 30 × 10⁻² লিখে দাও মিটারে কনভার্ট করার জন্য। এই পার্টটা কেটে গেল, তাহলে আমাদের কাছে কি থাকলো, আমাদের কাছে থাকলো দিস ইজ 30, সো এখানে 2 মানে 1/4, তার মানে বুঝতেই পারছো 0.025। ওকে, নিচে চলে আসছে দেখো, এটা দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 20, মানে নিচে হয়ে যাচ্ছে 40, তো 0.025 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, ফাহিমা বলছে ডি হবে, চলো ঠিক আছে, ঠিকই হয়েছে। নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে two wires are made of the same material and have the same volume. However, wire 1 has the cross sectional area A, wire 2 has the cross sectional area 3A. If the length of the wire 1 increases by delta x on applying force F, how much force is needed to stretch wire 2 by the same amount? Okay, সেম অ্যামাউন্টে যদি এদের হাউ মাচ ফোর্স ইজ নিডেড টু স্ট্রেচ ওয়্যার 2 বাই দ্য সেম অ্যামাউন্টে যদি এদের স্ট্রেচ করতে হয়, তাহলে কি করতে হবে, কতটা ফোর্স দিতে হবে। ওকে, দেখো, সো টু ওয়্যারস আর মেড অফ দ্য সেম মেটেরিয়াল অ্যান্ড হ্যাভ দ্য সেম ভলিউমও সেম, মেটেরিয়ালও সেম। হাউএভার ওয়ান হ্যাজ দ্য ক্রস সেকশনাল এরিয়া A, টু হ্যাজ দ্য ক্রস সেকশনাল এরিয়া 3A। ওকে, তো ফাইন ইট ইজ, তো তোমাকে কি করতে হবে, স্ট্রেচ করতে হবে সেম অ্যামাউন্টে, সেম মেটেরিয়াল বলেছে। তো যথারীতি তুমি জানো y ইজ ইকুয়াল টু, y মানে ইয়ং মডিউলাস, ইকুয়াল টু আমরা কি লিখি, আমরা লিখি FL/A ডেল্টা L। ওকে, তো এই ডেল্টা L এর ভ্যালুটা কত এখান থেকে পাচ্ছি আমরা, FL/AY। এবার তোমাকে কি করতে হবে, এদের সাথে কম্পেয়ার করতে হবে, ডেল L এর ভ্যালু সেম, y সেম। ওকে, ডেল L অ্যান্ড y দে আর সেম, ঠিক আছে, সেম মেটেরিয়াল, আর কি করা হচ্ছে, সেম অ্যামাউন্টে এক্সপ্যান্ড করা হচ্ছে। ফাইন, সো যদি তাই হয়, ওকে ফাইন, তাহলে দেখো এখানে কি করে হচ্ছে, সেম অ্যামাউন্টে এক্সপ্যান্ড করছে। আচ্ছা, তোমরা জাস্ট গ্রুপে ইনফর্ম করে দাও আর শেয়ার করে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। ইউ জাস্ট ইনফর্ম ইউর ফ্রেন্ডস দ্যাট ক্লাস হ্যাজ বিন স্টার্টেড। অলরেডি আমরা 9 নম্বর কোশ্চেনে চলে এসেছি। ওকে, চলো, তো এখানে যেটা বলছিলাম যে ধরো ডেল এল এর ভ্যালু সেম অ্যামাউন্ট বলে দিয়েছে, সেম মেটেরিয়াল বলে দিয়েছে, তো সেই কেসে আমরা কি করতে পারি, সেই কেসে আমরা করতে পারি হলো ডেল এল এর ভ্যালুটা জাস্ট কম্পেয়ার করব। তাহলে F1 L1 বাই A1 ইজ ইকুয়াল টু F2 A2, F2 L2 বাই A2। আমাকে কি বার করতে হবে, F2, জাস্ট একদম সিম্পল ব্যাপার। F2 এর ভ্যালুটা কি হয়ে গেল, এদের মধ্যে এরিয়া রেশিওটা দেখো, এটা 3A, A2টা 3A আর ফার্স্টেরটা A, সো ইউ উইল মাল্টিপ্লাই F ইন্টু F1 ইন্টু 3। লেন্থের রেশিওটা কত বলেছে, ওকে আচ্ছা, লেন্থের রেশিওটা তোমাকে একটু বার করতে হবে, L1/L2। কি করে বার করবে, দেখো ভলিউম ইজ কনস্ট্যান্ট, দেখো ভলিউম ইজ কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট মানে কি, এরিয়া ইন্টু লেন্থ, মানে V A ইন্টু L, সেটা কনস্ট্যান্ট হয়ে গেল। তো যদি A ইন্টু Lটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে যথারীতি আমাদের L এর রেশিও L1/L2 ইকুয়ালস টু কি হবে, A2/A1, মানে কি, মানে 3। তাহলে এখানেও আরেকটা 3 চলে এলো, তার মানে 9F, 9F ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা অনেকের ঠিক হয়েছে মনে হচ্ছে নাকি, দেখে নাও তো, 9F ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো, দেখে নাও সবাই, 9F ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেলে সবাই একটা করে লাইক, সবাই একটা করে থামস আপ মেরে দেবে, ঠিক আছে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, যে ম্যাম ঠিক আছে, ফাইন। ওকে, নেক্সট পার্টে চলে এসেছি আমরা। দেখো এই কোশ্চেনটা 110 বা অন্য সেট হলে তুমি 10এ দেখতে পাবে, তো আমাদের 10 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। ওকে, আচ্ছা দেখো,
এখানে আমরা অপশনগুলো ফাহিম বলছে অপশন বি হবে। আচ্ছা দেখে নি তাহলে। দ্য ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট অ্যাটাচড, দ্য ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট অ্যাটাচড to a spring executing simple harmonic motion is given by x equals to 2 into 10 to the power minus 2 cos pi t. Okay, the time at which the maximum speed first occurred. আচ্ছা দেখো ফার্স্ট অফ অল তোমাকে আছে কি, তোমার আছে হলো ডিসপ্লেসমেন্ট, তোমাকে চেঞ্জ করতে হবে ভেলোসিটিতে। ওকে দেখো তোমার আছে হলো ডিসপ্লেসমেন্ট, তোমাকে চেঞ্জ করতে হবে ভেলোসিটিতে, কারণ ভেলোসিটি এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে। ঠিক আছে, সো কত লিখবে যথারীতি, এখানে ম্যাগনিটিউডটা সেম রয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা পাই চলে আসবে আর কসটা হয়ে যাবে মাইনাস সাইন পাই টি। এবার তুমি চাও ম্যাক্সিমাম ভ্যালু, এবার দেখো এখানে ম্যাক্সিমাম ভ্যালু কখন হতে পারে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু আমাদের কত 1, তাহলে সাইন পাই টি যখন 1 হবে তখনই ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। এবার কেউ কেউ বলতে পারে ম্যাম মাইনাস আছে, মাইনাস আছে মানে ডিরেকশন আলাদা, ডিরেকশন অপোজিট। ঠিক আছে, ইট ডাজ নট শো দ্যাট ইট ইজ নট ম্যাক্সিমাম। ঠিক আছে, ডিরেকশন আলাদা হলে বা ডিরেকশন অপোজিট হলে তুমি মাইনাস সাইন পাবে। তাহলে এই কেসে এই পার্টটা ভি কখন ম্যাক্স হবে, ভি তখনই ম্যাক্স হবে যখন কিনা সাইন পাই টি এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সাইন পাই টি এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, সাইন পাই টি এর ভ্যালু ম্যাক্সিমাম মানে 1, সেটা কখন, যখন আমাদের সাইন পাই টি ইকুয়ালস টু আইদার পাই বাই 2 আইদার 3 পাই বাই 2 এরকম ভাবে চলতে থাকবে। কিন্তু আমাদের এখানে যেটা চেয়েছে যে ফার্স্ট অকার, প্রথম কখন ম্যাক্সিমাম হবে, তার মানে সাইনের ভ্যালু হয়ে যাবে পাই বাই 2, সাইন পাই বাই 2ই হবে ফার্স্ট কখন হবে। তো এখানে আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো তাহলে টি ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে হাফ। দেখো টি যদি হাফ হয় তবেই এটা হয়ে যাচ্ছে পাই বাই 2 আর তবেই আমরা গিয়ে 1 পাচ্ছি। সো অবভিয়াসলি আমাদের ভ্যালুটা হয়ে যাবে 0.5। ওকে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা বি বলেছো ঠিকই বলেছো। ঠিক আছে, ফাহিমের তো ঠিক হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। দেখো দেখো নেক্সট প্রবলেমে কি বলেছে, নেক্সট প্রবলেম হলো Next problem holo in a meter bridge experiment, null point is obtained at 20 centimeter from one end of the wire when resistance X is balanced against another resistance Y. If X is less than Y, then where will be the new position of the null point from the same end if one decides to balance a resistance of 4X against Y? Okay, fine. দেখো কি বলেছে, বলছে যে যদি in a meter bridge experiment null point is obtained at 20 centimeter from one end of the wire when resistance X is balanced against the another resistance Y. Okay, if X is less than Y, then where will be the new position of the null point? তো ফার্স্ট অফ অল আমরা যে কনসেপ্টে মিটার ব্রিজে দেখি যে যদি আমি লিখি যে সে ইন কেস অফ এক্স, তো আমরা প্রথমে এক্স এর সাথে কাকে ব্যালেন্স করছি ওয়াই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এক্স এর সাথে ওয়াই কে যদি আমরা ব্যালেন্স করি তাহলে লিখবো এখানে 20 সেন্টিমিটার, নিচে কি লিখবো, নিচে লিখবো দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ এক্স বাই ওয়াই, তো উপরে আমরা কি লিখবো, উপরে আমরা লিখবো 20, নিচে কত লিখবো, নিচে লিখবো 100 minus 20। ওকে, নিচে লিখবো 100 minus 20, 100 minus 20 means 80। ওকে, সেকেন্ড কেসে আমরা কার সাথে ব্যালেন্স করছি, 4x এর সাথে, কাকে ব্যালেন্স করছি, y কে। তো তুমি এখানে কি লিখবে, তুমি এখানে লিখবে যে 4 of x by y, তাই তো 4 of x by y। তো x by y তে আগে আমরা কত পেয়েছিলাম, x by y তে আগে আমরা পেয়েছিলাম হলো 20/80, তো 4 of x by y তে তোমার পাওয়া উচিত 4 of 20/80। সো ইউ উইল গেট হোয়াট, ইউ উইল গেট 1:1, তার মানে কত 1 1 যদি হয় তাহলে কত তে থাকবে, তার মানে 50 তে থাকবে। ঠিক আছে, তার মানে 50 তে থাকবে, 50 সেমি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 50-50। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হলো আমাদের নেক্সটটা দেখো,
নেক্সট হলো আমাদের মাস m hangs with the help of mass m hangs with the help of কোথায় গেল, with the help of a string wrapped around a pulley on a frictionless bearing. The pulley has a mass of m and radius r. Assuring the pulley to be a perfect uniform circular disc, the acceleration of the mass m if the string does not slip on the pulley. Okay. Sorry. Okay, দেখো a mass m hangs on the help of a string wrapped around. Okay, দেখো এখানে কি বলেছে, এখানে এরকম একটা পুলি আছে, ঠিক আছে, এখানে একটা পুলি আছে, এখানে একটা মাস এখানে হ্যাং করে আছে, ঠিক আছে, এম মাস, ঠিক আছে, আর ইটসেলফ এর মাসও এম। ওকে, আচ্ছা, এখানে কি আছে, এটা হলো তার রেডিয়াস আর, ক্যাপিটাল আরই দিয়েছে। আচ্ছা, এখান থেকে তোমরা কি ইকুয়েশন ফর্ম করতে পারো, এক হলো এদিকে আমাদের একটা টেনশন কাজ করছে যেটা কিনা এর যে ওয়েট সেটাকে ব্যালেন্স করছে, দ্যাট ইজ এমজি। ওকে, এবার ব্যালেন্স নয়, এখানে আরেকটা জিনিসও বলেছে অ্যাক্সিলারেশন, যদি অ্যাক্সিলারেট করে তাহলে ব্যাপারটা কি হচ্ছে, অ্যাক্সিলারেশন অফ দ্য মাস আমাদের বার করতে হবে ইফ দ্য স্ট্রিং ডাজ নট স্লিপ অন দ্য পুল। তাহলে এখানে তোমাকে আরেকটা টার্ম অ্যাড করতে হবে অ্যাক্সিলারেশন। তো তুমি কিভাবে লিখতে পারো, আমরা লিখতে পারি যে mg মাইনাস টি ইকুয়ালস টু ma, সেটা ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড কি, সেকেন্ড হলো আমরা অলরেডি অ্যান্সার একটা পেয়েছি ফাহিমের কাছ থেকে। ওকে, ফাহিমের কাছ থেকে একটা অ্যান্সার পেয়েছি, বাকিরাও একটু জানাও কি মনে হচ্ছে তোমাদের। আরেকটা কি বলতে পারি, আরেকটা যেহেতু পুলিটা আমরা বলছি মুভ করছে, ঠিক আছে, তো বিকজ অফ দ্য রোটেশন ইউ ক্যান হ্যাভ দ্য টর্ক। টর্কটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে যে টেনশন কাজ করছে, ঠিক আছে, একটা টেনশন মানে কি, অ্যাকশন রিঅ্যাকশন, একটা উপরের দিকে কাজ করলে বিকজ অফ দিস পুলি এটা নিচের দিকেও কাজ করবে। সো আমরা এখানে বলতে পারি দিস টি ইন্টু আর উইল প্রডিউস দ্য টর্ক দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ আই ইন্টু আলফা। ওকে, আই ইন্টু আলফা। এবার একটা জিনিস ভাবো, আই এখানে কি নিয়েছি, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, কার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে ডিস্ক আছে, ওকে, ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, পিভটেড পয়েন্ট মানে যে পয়েন্ট অ্যাক্সিস অফ রোটেশন সেটা কি একদম সেন্টারের ভেতর দিয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। ওকে, তাহলে আই এর ভ্যালুটা কি হবে, আই এর ভ্যালুটা হয়ে যাবে এম, আচ্ছা ক্যাপিটাল লিখে দিয়েছি, এক সেকেন্ড, আই এর ভ্যালুটা কি হবে এম আর স্কোয়ার বাই টু। আলফাকে আমরা কিভাবে লিখতে পারি, a equals to linear acceleration equals to alpha into r, so alpha can be written as linear acceleration a by r, তাই তো, তাহলে এটাকে আমরা লিখতে পারি a by r। ওকে, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে i এর ভ্যালুটা এখান থেকে t into r পেলাম, সো t এর ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি হলো, দেখো r এখানে আর ওখানে কেটে গেল, তাহলে আমরা t এর ভ্যালু পেলাম m a by 2। এই যে এম এ বাই টুটা আমরা পেলাম, এবার আমরা উপরের ইকুয়েশনটায় বসিয়ে দিই, উপরেরটায় বসিয়ে দিই, উপরেরটায় কি লিখবো, এম জি মাইনাস টি ইকুয়ালস টু এম এ, তাহলে এখানে কি পেলাম, থ্রি নয় সরি এম এ বাই টু, একবারে লিখে দিচ্ছিলাম, তো এম এ বাই টু করলে 3/2 এম এ। ওকে, এবার দেখো কি দাঁড়াচ্ছে ভ্যালুটা, তাহলে এখানে ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, জি ইকুয়ালস টু 3/2 এ, তার মানে এ ইকুয়ালস টু 2/3 জি, হ্যাঁ কি না, এ ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে কি 2/3 জি। ফাহিম ঠিকই বলেছে, চন্দ্রিমাও ঠিক বলেছে। ওকে, ডান, বুঝতে পেরেছো, সবাই একটা করে থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম বুঝে গেছি, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, ক্লিয়ার, ওকে, দেখো এটা কিন্তু এইভাবে আছে, হ্যাঁ সামহাও দেখা যাচ্ছে না। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাও, নেক্সট প্রবলেমে দেখি, দেখো according to Einstein's photoelectric equation the plot of the kinetic energy of the emitted photoelectrons from a metal
versus the frequency of the incident radiation gives as straight the whose slope. Excellent. Radiation gives as আচ্ছা ফাইন, এখানে কি বলেছে, emitted photoelectron from a metal and the frequency. ওকে, emitted photoelectron and the frequency. আচ্ছা এই কোশ্চেনটা বলো তো কি হবে। দেখো কাইনেটিক এনার্জি এমিটেড ফটোইলেকট্রন স্যার কি বলেছে, ফটোইলেকট্রন কাইনেটিক এনার্জি ভার্সেস দ্য ফ্রিকোয়েন্সির গ্রাফ চলছে, ঠিক আছে, কাইনেটিক এনার্জি ভার্সেস দ্য ফ্রিকোয়েন্সির গ্রাফ চলছে। তুমি যদি এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম লেখো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম বা কাইনেটিক এনার্জি, সো সেটা আমরা কি লিখবো, ইনসিডেন্ট ফটো ইলেকট্রনের রেডিয়েশন অ্যান্ড মাইনাস এইচ। ওকে, সো এখানে যে গ্রাফটা আমরা পাই, তো এখান থেকে এই কাইনেটিক এনার্জি রেসপেক্টিভলি যদি গ্রাফ আমরা নিউ এ রাখি, তো এখানে একটা কি থাকে, একটা কনস্ট্যান্ট টার্ম থাকে আর তারপর স্লোপ থাকে। স্লোপটা কার উপর ডিপেন্ড করে, এটাই হলো কোশ্চেন, স্লোপটা কার উপর ডিপেন্ড করে বলো তো। ঠিক আছে, গিভস অ্যাজ হবে না, গিভস আস দ্য স্লোপ হবে, ঠিক আছে, গিভস আস দ্য স্লোপ, gives us the straight gives us the straight line whose slope, gives us the straight line whose slope বলো কি হবে। okay, gives us the straight line whose slope depends on the intensity of radiation and the metal use. আচ্ছা স্লোপটা কার উপর ডিপেন্ড করছে, দেখো এখানে যদি আমরা বলি এটা কাইনেটিক এনার্জি, সেখানে এই পার্টটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, ফর এ পার্টিকুলার মেটেরিয়াল দিস পার্ট ইজ কনস্ট্যান্ট, স্লোপটা কি থাকছে, স্লোপটা এইচ থাকছে, আর তার সাথে এখানে নিউটার জন্যই ভ্যারি করছে, স্লোপ কি এইচ, ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি ইজ সেম ফর অল মেটালস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি 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 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো স্লোপটা কি হচ্ছে, এখানে একটা ওই y ইকুয়ালস টু mx প্লাস c এর ইকুয়েশন লিখে নাও, তাহলেই বোঝা যাবে, ঠিক আছে, এখানে যদি তুমি y ইকুয়ালস টু mx প্লাস c লেখো, এখানে y টা আমরা কাইনেটিক এনার্জি লিখছি, mx এর m টা লিখছি h, x টা লিখছি নিউ, c টা কি, c টা ইটসেলফ হয়ে যাচ্ছে মাইনাস h নিউ নট। ওকে, দিস ইজ দ্য ওয়ার্ক ফাংশন। ওকে, ভুল ভুল হচ্ছে, এটা ঠিক আছে, আচ্ছা ভুল হয়েছে, ওকে হ্যাঁ ভুল হয়েছে, তাহলে দেখ বোঝা গেল তো কি চাইছে, স্লোপটা চেয়েছে, হ্যাঁ লাস্টের ওয়ার্ডিংটা না পড়লে বোঝা যাবে না, স্লোপ চেয়েছে, হ্যাঁ কার উপর ডিপেন্ড করছে। এবার যদি তোমাকে আচ্ছা ঠিক আছে, এই কেসে এটা হয়ে গেল এইচ। নেক্সট 14 নম্বর প্রবলেমে আমরা চলে এসেছি, কি বলেছি, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট is carried out by using green, red and blue light, one color at a time. ভালো কথা, the fringe widths recorded by BG, B red, B blue, ঠিক আছে, সাফিক্স এরকম ভাবে দিয়ে দিয়েছে, কি কি বলেছে, BG, G for green and R for red and B for blue, right? তো দেন রেসপেক্টিভলি দেন আমাদের কি বার করতে হবে, আমাদের ফ্রিঞ্জ উইথ বার করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি ফ্রিঞ্জ উইথের ফর্মুলাটা কি, রাইট? তো আমরা ফ্রিঞ্জ উইথের ফর্মুলাটা কি, সেটা হলো লিখি যে বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই স্মল ডি, বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই স্মল ডি, রাইট? বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই স্মল ডি আমরা জানি, ওকে, বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই স্মল ডি আমরা জানি। তো যথারীতি এটা কার উপর ডিপেন্ড করছে বলো তো, কার উপর ডিপেন্ড করছে, জাস্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থ কার বেশি, ওয়েভলেন্থ সবচেয়ে বেশি আমাদের রেডের, তারপরে হয়ে গেল গ্রিন, তারপরে হয়ে গেল আমাদের ব্লু, রাইট? ওয়েভলেন্থ গুলো আমরা জানি, তো রেড দেন গ্রিন দেন ব্লু, তাহলে যদি তাই হয় তাহলে বিটার যে ভ্যারিয়েশনটা সেটাও তাই হবে, রেড দেন গ্রিন দেন ব্লু। ওকে, রেড দেন গ্রিন দেন ব্লু, তাহলে আমাদের হয়ে গেল কি, এক সেকেন্ড, কোথায় অ্যান্সারটা হয়ে গেল আমাদের, রেড গ্রিন ব্লু, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফাহিমের ঠিক হয়েছে মনে হচ্ছে, বাকিরা সবাই একটু জানাও যে সবাই বুঝতে পারছো কিনা, অল অফ ইউ রাইট ডাউন। ওকে, একবার সবাই একবার করে থামস আপ দিয়ে দাও, যাতে বোঝা যায় যে ম্যাম ঠিক আছে, বোঝা যাচ্ছে। আমরা নেক্সট প্রবলেমের দিকে চলে যাচ্ছি। ওকে, এটা সহজ ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এরপরে দেখো,
দেখো two vernier calipers both of which have 1 centimeter divided into 10 equal division on the main scale, ঠিক আছে 1 সেন্টিমিটার কে 10 ইকুয়াল ডিভিশনে ভাঙা হচ্ছে মেন স্কেল, ঠিক আছে। ফাহিম বলছে অপশন বি হবে, আচ্ছা অপশন বি হবে, ওকে। There are two vernier calipers, both of which have 1 centimeter divided into 10 equal division on the main scale. The vernier scale of one of the calipers C1 has 10 equal. আচ্ছা প্রথমে আমরা মেন স্কেলের 1 মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু কত পেলাম 1/10 কত সেন্টিমিটার, রাইট। সো 0.1 সেন্টিমিটার যে এর ভ্যালু সেটা পেয়ে গেলাম, ওকে। এরপরে আমরা যেটা করব দেখো, যে ফার্স্ট যদি ভার্নিয়ার ক্যালিপার্সটার কথা বলি, ফার্স্ট ভার্নিয়ার ক্যালিপার্স যেটার কথা বলছি আমরা, সেটাতে বলেছে 10 ইকুয়াল ডিভিশন দ্যাট করেসপন্ডস টু 9 মেন স্কেল ডিভিশন। ভার্নিয়ারের 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন সেটা কি ওর 9 মেন স্কেল ডিভিশনের সাথে কোইনসাইড করছে। তাহলে যথারীতি এখান থেকে তুমি লিস্ট কাউন্ট বার করবে, এই লিস্ট কাউন্ট থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো এর ভ্যালু। পয়েন্ট 9 এমএসডি মানে 0.9 হয়ে যাচ্ছে আমাদের 0.1, ওকে। তো 1 ভিএসডি ইকুয়ালস টু যদি লিখতে হয় 0.9 ইন্টু এখানে 0.1, তাহলে 0.9 মিটার হলো ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশনের ভ্যালু, ঠিক আছে। সেকেন্ড কেসটায় কি আছে দেখো, সেকেন্ড কেসটায় বলেছে যে ভার্নিয়ার স্কেল অফ আদার ক্যালিপার্স হ্যাজ 10 ইকুয়াল ডিভিশন দ্যাট করেসপন্ডস টু 11 মেন স্কেল ডিভিশন। তার মানে 10 ভিএসডি ইকুয়ালস 11 এমএসডি, আছে 10 ভিএসডি ইকুয়ালস টু 11 এমএসডি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 1 ভিএসডি ইকুয়ালস টু 11/10 মানে 1.1 এমএসডি, এমএসডি যেহেতু 0.1 তাহলে 0.11 সেন্টিমিটার, এই দুটো বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে হবে, কি বার করতে হবে, অ্যাকিউরেট কি দে আর মেজার্ড ভ্যালু। তো এবার তুমি দেখবে ফার্স্ট কেসে আমরা দেখব যদি আমরা টোটাল রিডিং চাই, টোটাল রিডিং আমরা যদি চাই সেটা কি লিখবো, সেটা আমরা দুভাবে করতে পারি। এক হলো আমাদের নর্মাল শুধু মেন স্কেলের যেটা রিডিং, যেটা 0 ভার্নিয়ারের সাথে টাচ করছে সেটা নিয়ে কোন লাইনটা ভার্নিয়ার স্কেলের সাথে মেন স্কেল কোইনসাইড করেছে সেটা ইনটু লিস্ট কাউন্ট করে, সেটা একটা প্রসেস। আদারওয়াইজ আমরা যেটা করতে পারি যে মেন স্কেলের রিডিং যেটা কিনা আমাদের ভার্নিয়ার ঘরটা মেন স্কেলের সাথে টাচ করেছে সেই অবধি আমি মেন স্কেলের রিডিং নিলাম, মাইনাস ভার্নিয়ারের রিডিং যেটা ওই টাচ করেছে সেটার হিসাবে ভার্নিয়ার স্কেলের ডিভিশন দিয়ে মাল্টিপ্লাই করে, মানে ভার্নিয়ার স্কেলের রিডিং দিয়ে মাল্টিপ্লাই করে। তো যাই হোক আমরা যেটা করছি একবার না, যে ফার্স্ট কেসে যদি তুমি টোটাল রিডিং চাও এখানে তুমি দেখতে পাচ্ছ যে 0 কততে টাচ করেছে, এখানে যদি 0 এর রেসপেক্টে তুমি এটাকে দেখো, ঠিক আছে, এই যে 0টা দেখো, 0টা এখানে ওই 2.8 থেকে 2.9 এর মাঝামাঝি। তো তুমি এখানে লিখতে পারো যে তুমি এখানে লিখতে পারো যে 2.8 প্লাস এখানে কোন ঘরটা মানে দুজনে ভার্নিয়ার আর মেন স্কেল কোইনসাইড করে গেছে একসাথে, সেটা যদি দেখো তাহলে দেখবে 7 নম্বর ঘরটা একবারে কোইনসাইড করে গেছে, একসাথে মিলে গেছে। তাহলে তুমি এখানে কি লিখবে, তুমি লিখবে এখানে 7 ইন্টু লিস্ট কাউন্ট দ্যাট ইউ ক্যান ডু। লিস্ট কাউন্ট মানে 1 ভিএসডি মাইনাস 1 এমএসডি, এখান থেকে যদি তুমি লিস্ট কাউন্ট ক্যালকুলেট করো তোমার ভ্যালু হয়ে যাবে 1 ভিএসডি 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, 1 এমএসডি থেকে এইটা বাদ দিলে তোমার কাছে হবে 0.1 এমএসডি মানে কত, মানে 0.017 করতে চাও তাহলে তোমার ভ্যালু আসবে 0.01 মানে 2.87। এটা একটা। সেকেন্ড যে প্রসেসটা আমি তোমাকে বলছিলাম যে আমি লিখছি টোটাল রিডিং, আমি সেকেন্ড কেসটা করছি এভাবে, ঠিক আছে, সেকেন্ড কেসটা করছি এভাবে। টোটাল রিডিং যদি করো তো এমএসডি এর সাথে এখানে কোন দাগটা একবারে ঠেকে গেছে একসাথে,
ঠিক আছে, তুমি যদি এই কোশ্চেনটার রেসপেক্টে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে 5 নম্বর ঘরটা এভাবে ঠেকেছে। সেখানে মেন স্কেলের ভ্যালু কত? মেন স্কেলের ভ্যালু হলো 3.4। ওকে, এখানে মেন স্কেলের ভ্যালু হলো 3.4, বাকি দাগগুলো অ্যাকিউরেটলি টাচ করেনি। ওকে, তাহলে টোটাল রিডিং এখানে আমাদের হলো 3.4 হলো মেন স্কেলের ভ্যালু। কার ভ্যালু? যেটা কিনা ভার্নিয়ারের সাথে একবারে মিশে গেছে সেই পয়েন্ট। তো এখানে 3.4 লিখলে মাইনাস কি লিখবে? কোন ঘরটা টাচ করেছে? 5 নম্বর ভার্নিয়ারের ঘর। 5 ইন্টু ভার্নিয়ারের স্কেলের রিডিং কত? ভার্নিয়ার স্কেলের এক একটা ডিভিশনের কত? 0.117। তাহলে তোমার কাছে যে ভ্যালুটা আসছে, যে ভ্যালুটা হলো, সে 3.4 থেকে 0.55 বাদ দিচ্ছ। ঠিক আছে, 0.55 সেমি আমরা বাদ দিচ্ছি। তো 0.55 সেমি যদি আমরা বার করি তাহলে 2.85 সেমি হওয়া উচিত। তো এখানে নিয়ারেস্ট অপশন আসছে সি, নিয়ারেস্ট অপশন আসছে সি। ঠিক আছে ফাহিম? আচ্ছা, তোমাদের অনেকেরই মনে হবে যে ম্যাম এটা বি হওয়া উচিত, কারণ এটা বেসিক্যালি আমাদের জেই প্রবলেম। ঠিক আছে, জেই এর পিওয়াইকিউ। তো সেখানে আমাদের এখানে অপশন বি দেওয়া ছিল, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যদি তুমি ডায়াগ্রামটা দেখো তোমার অ্যাকিউরেটলি 83 আসছে না। ঠিক আছে, অ্যাকিউরেটলি 83 আসছে না। তো ডায়াগ্রাম ওয়াইজ তোমার কারেক্ট অ্যান্সার হলো সি, কারণ যদি কাছাকাছি অ্যান্সার দেখতে চাও তাহলে সি। ঠিক আছে, কারণ এখানেও যদি আমাদের ওই 7 নম্বর ঘরটা কোইনসাইড করতো তাহলেও আমাদের অ্যান্সারটা ওইটাই আসে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার টু অল। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, দেখো, তো a pipe open at both ends has a fundamental frequency f in air. The pipe is dipped vertically in water so that half of it is in water. The fundamental frequency of air বলো। বলো কি করে বার করবে এটা? দেখো, এখানে বলেছে এ পাইপ ওপেন অ্যাট বোথ এন্ডস অ্যাট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ওপেন অ্যাট বোথ এন্ডস এর জন্য আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি পাবো? ঠিক আছে, যদি বোথ এন্ডেই ওপেন থাকে তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমাদের হয়ে যাবে নিউ। এর ভ্যালুটা কি লিখবো? v/12। হ্যাঁ কি না? সবাই কমেন্ট করো তো। সবাই ঘুমিয়ে আছে কেন কে জানে, কালকেই পরীক্ষা হলো, কোথায় দেখে বলবে ম্যাম ঠিক হয়েছে ভুল হয়েছে। ঠিক আছে, দেখো, তাহলে নিউ ইকুয়ালস টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমাদের যদি দুটো এন্ডই ওপেন থাকে তাহলে সেই কেসে v/12 হওয়ার কথা। এবার বলেছে ভার্টিক্যালি সেটাকে ডিপ করা হলো। ঠিক আছে, ভার্টিক্যালি সেটাকে ডিপ করা হলো। এখন তার কি আছে? হাফ লেন্থটা উপরে আছে। তো এয়ার কলাম কতটাতে আছে? এয়ার কলাম কতটাতে আছে? l/2 তে, রাইট? ওকে, তো দেখো, যদি এয়ার কলাম আমাদের l/2 তে থাকে তাহলে নেক্সট কেসে আমরা নিউ এর যে ভ্যালুটা পাবো সে নিউ ড্যাশ কত পাবো? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয় যদি এটা আমরা কোন অর্গান পাইপ? এটা ওপেন, প্রথমেরটা ওপেন অর্গান পাইপ ছিল, এটা ক্লোজড অর্গান পাইপের কেস চলে এলো। ঠিক আছে, এটা ক্লোজড অর্গান পাইপের কেস চলে এলো। ক্লোজড অর্গান পাইপে পাই v/4l। তো 4l না লিখে লিখবো l/2। তো সেমই হয়ে যাচ্ছে না v/12। তাহলে এফ কি চেঞ্জ হচ্ছে? না, এফ চেঞ্জ হচ্ছে না, এফই থাকছে। চন্দ্রিমা অপশন 2 হচ্ছে। ওকে, অপশন 2 হচ্ছে। বোঝা গেছে? বুঝতে পারলে সবাই একবার থামস আপ দিয়ে দেবে আর ক্লিয়ার লিখে দেবে। ঠিক আছে, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটের প্রবলেমটা দেখো, 17 নম্বর প্রবলেমে আমরা চলে এসেছি। 17 নম্বর প্রবলেমে বলেছে সোনোমিটার ওয়্যার অফ লেন্থ দিস ইজ মেড of steel. The tension is produced an elastic tension in it produces an elastic strain of 1%. What is the fundamental frequency of steel if density and elasticity of steel are this and this? Okay, ফাইন। তো এখানে কি করতে হবে? দেখো,
আচ্ছা, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বার করবে না? তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সেক্ষেত্রে যদি বার করতে চাও, তাহলে আমরা কি জানি? আমরা জানি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি নিউ বার করো, তো তার ভ্যালু হবে তোমার v/12। ওকে, v/12। তো সেটাকে তুমি লিখতে পারো 1/12 √t/μ। টেনশন বলেছে না, টেনশনটা, টেনশন ইট প্রডিউস দিস okay, elastic strain of this percent. Fundamental frequency of steel if density and elasticity of steel are this and this. Okay. আচ্ছা, টেনশন যদি এভাবে আমরা বার করি, লেন্থটা প্রডিউস বলে দিয়েছে, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি? নিউ এর ভ্যালুটাকে আমরা মাস পার ইউনিট লেন্থ লিখতে পারি। ঠিক আছে, মাস পার ইউনিট লেন্থ ক্যান বি রিটেন অ্যাজ √t a। এটাকে আমরা লিখতে পারি, এমটাকে আমরা লিখতে পারি এ রো। ঠিক আছে, এইচ রো হয়, এলটা দিয়ে কেটে গেলে এ রো। তো আমরা এখানে ডেন্সিটিটাকে ইউজ করে নিচ্ছি, t/a হয়ে যাচ্ছে আমাদের স্ট্রেস। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে ইলাস্টিসিটির ভ্যালুটা যদি প্রোভাইড করে দেয়, তার মানে কি? তার মানে আমরা পাচ্ছি হলো স্ট্রেস বাই স্ট্রেন। দেখো, স্ট্রেস বাই স্ট্রেন পাচ্ছি, স্ট্রেনের ভ্যালুটা প্রোভাইডেড, স্ট্রেসটা বার করতে হবে। তুমি কি করবে? তুমি লিখবে স্ট্রেস ইকুয়ালস টু ই ইন্টু স্ট্রেন, ই ইন্টু স্ট্রেন। তাহলে ই ইন্টু স্ট্রেনে স্ট্রেস পাচ্ছি, স্ট্রেস এখানে কোথা থেকে পাচ্ছি? ঠিক আছে, স্ট্রেস এখানে কোথা থেকে পাচ্ছি? স্ট্রেসটাকে আমরা যদি এখান থেকে আমরা আনতে চাই, তাহলে এভাবে ভাবতে পারি যে দিস ইজ টি, হলো টেনশন, টেনশন পার ইউনিট এরিয়া, তাহলে সেটাও হয়ে যাচ্ছে স্ট্রেস। ঠিক আছে, তো টেনশন পার ইউনিট এরিয়া যদি স্ট্রেস হয়ে যায়, তাহলে এখানে আমরা বলতে পারি 1/12 রুট অফ স্ট্রেস বাই রো, স্ট্রেস বাই রো। তাহলে স্ট্রেসটা পেয়ে গেলাম, রোটা দেওয়া আছে, এলটা দেওয়া আছে, এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সিটা বার করতে পারবো। ওকে, ক্লিয়ার? ফাইন, বোঝা গেছে কিভাবে হবে? ফাইন। সো অ্যান্সারটা কি হচ্ছে আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে অ্যান্সারটা আছে আমাদের বি। ঠিক আছে, ক্লিয়ার তো কিভাবে হয়েছে? নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট ইজ 118, 18 নম্বর প্রবলেম। নম্বর প্রবলেমে আমাদের বলা হয়েছে বডি ইজ মুভড অ্যালং এ স্ট্রেট লাইন বাই এ মেশিন ডেলিভারিং। দেখো, a body is moved along, a body is moved along a straight line, moved along a straight line by a machine delivering a constant power. The distance moved by the body in time t is proportional to. অপশন বি হচ্ছে, অপশন বি। এটা আগেও করানো প্রবলেম আসলে। দেখো, বলেছে মুভ স্ট্রেট লাইন বাই এ মেশিন অ্যান্ড ডেলিভারিং এ কনস্ট্যান্ট পাওয়ার। ওকে, তো পাওয়ারটা বলেছে কি? কনস্ট্যান্ট পাওয়ার। ওকে, তো পাওয়ার ইকুয়ালস টু যথারীতি আমরা কি লিখি? ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। তো ওয়ার্ক ডানটাকে তুমি যদি এফ ইন্টু এস বাই টি লেখো, ঠিক আছে, ইন্টিগ্রেশন ফর্মে করতে হবে, আমরা ডাইরেক্টলি এটা শর্টে করছি যে যদি পাওয়ারটা আমাদের কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, পাওয়ারটা আমাদের কনস্ট্যান্ট হয়, এফ ক্যান বি রিটেন অ্যাজ এম ইন্টু এ অ্যান্ড দিস ইজ ইন্টু এস বাই টি। ঠিক আছে, এস ডিসপ্লেসমেন্ট বলতে আমরা লিখতে পারি এম ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি? এস বাই টি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখান থেকে পাচ্ছি সেটা হলো ডিসপ্লেসমেন্ট হিসাবে, তো ডিসপ্লেসমেন্টের হোল স্কোয়ার ইকুয়ালস টু বা প্রপোর্শনাল টু আমরা পাচ্ছি টি কিউ। তাহলে এস ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2। এটা ঠিকই করেছো, বি হবে। ঠিক আছে, বি হবে। ওকে, ফাইন, নেক্সটে যাচ্ছি। দেখো, নেক্সট 119 কি বলা হয়েছে? The work of 146 kilojoule is performed in order to compress 1 kilomole of gas adiabatically, and in this process the temperature of the gas increases by 7 degrees Celsius. The gas is
কি বলেছে, বলেছে ওয়ার্ক অফ দিস কিলোজুল ইজ পারফর্মড ইন অর্ডার টু কম্প্রেস 1 কিলো মোল গ্যাস অ্যাডিয়াবেটিক্যালি। ঠিক আছে, এখানে এ হচ্ছে বলছে, দেখছি তাহলে কি হচ্ছে। দেখো ঠিক আছে, অ্যাডিয়াবেটিক্যালি তো, তাহলে ফার্স্ট ল থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এবার যেহেতু অ্যাডিয়াবেটিক তার মানে কি এটা জিরো, তাই তো, মানে হিটের এক্সচেঞ্জ জিরো, এক্সচেঞ্জ অফ হিট ইজ জিরো। তাহলে সেই কেসে ডেল কিউ ইকুয়ালস টু জিরো মানে, দেখো ডেল কিউ ইকুয়ালস টু জিরো মানে কি হচ্ছে, এটা অ্যাডিয়াবেটিক, এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস অফ ডেল্টা ই। হলো? তো আমাকে কিছু একটা বার করতে হবে যার মাধ্যমে আমরা ডায়াটমিক ট্রায়াটমিক বার করতে পারি। তো আমরা কি করতে পারি, আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমটা বার করতে পারি। ওকে, ডিগ্রিজ অফ ফ্রিডম বার করতে গেলে এখান থেকে ডিগ্রিজ অফ ফ্রিডমে যেতে গেলে আমাদের কি করতে হবে, দেখো আমরা এখানে করতে পারি হলো এই ভ্যালুটা তো অলরেডি প্রোভাইডেড, কত 146 কিলো জুল। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি এনসিভিডিটি। সো এনসিভিডিটি সেটাকে আর কি করতে পারি, সেখান থেকে আমরা এখানে বলতে পারি যে দিস ইজ 146 ইন্টু 10 কিউ, দিস ইজ 146 ইন্টু 10 কিউ। ওকে, অ্যান্ড দিস ইজ হোয়াট, দিস ইজ ইকুয়াল টু মাইনাস, বলেছে 1 কিলো মোল, এখানেও একটা 10⁻³ লিখে দাও এন এর জায়গায়। সিভি কে কিভাবে লিখতে পারো, সিভি কে লিখতে পারি FR/2। ঠিক আছে, FR/2। তো এখান থেকে তোমরা পেতে পারো যে FR/2 ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা, ডিটি, ডিটি হলো চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, চেঞ্জ ইন টেম্পারেচার আমাদের সেলসিয়াসেও যা হবে, ফারেনহাইটে আলাদা হবে, কিন্তু আমাদের কেলভিনে এক হবে। চেঞ্জ ইন টেম্পারেচার সেলসিয়াসে আর কেলভিনে সেম, তো সেই কেসে কেলভিনে আমাদের দেখতে গেলে একই ব্যাপার দাঁড়াচ্ছে 7। তাহলে এখান থেকে এফ এর ভ্যালুটা কত বার করছি, এই 10³ যদি কেটে যায় তাহলে এফ এর ভ্যালুটা বেরোচ্ছে 146 ইন্টু 2 বাই, এখানে কত হচ্ছে 8.3। ওকে, 8.3। আচ্ছা, এখানে আরেকটাও আছে, বাই হবে, ওপরে আরেকটাও আছে, সেটা হলো 7। তো এখানে নিয়ারলি তোমরা একটা অ্যাপ্রক্সিমেশন করবে। দেখো এখানে তোমরা লিখতে পারো এটাকে 7 দিয়ে কাটলে 21, আমি অ্যাপ্রক্সিমেশন করছি, বারবার বলছি নিয়ারলি, নিয়ারলি তুমি এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করে এখানে 21। ওকে, 21 এখানে চলে এলো, তার মানে এটা হয়ে গেল 42, 42, আর এখানে 8.3, এখানে 8.3, তাহলে এখানে একটা নিয়ারলি 5 এর গল্প চলে আসছে, নিয়ারলি 5 ধরতে পারি। তাহলে 5 যদি হয় তার মানে এটা কি হয়ে যাচ্ছে, 5 ডিগ্রিজ অফ ফ্রিডম যদি হয় তার মানে ওই তিনটে আমাদের ট্রান্সলেশনাল আর হয়ে গেল দুটো রোটেশনাল। ওকে, আর ভাইব্রেশনাল এখানে আমরা ধরছি না, ভাইব্রেশনালের কন্ডিশন কিছু বলেনি, আদারওয়াইজ তো একটা একটা বেড়ে যেত না। সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে একটুখানি জানিয়ে দাও যে ক্লিয়ার ম্যাম অর থামস আপ। ওকে, অল অফ ইউ জাস্ট রাইট ডাউন। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি, 20 নম্বর প্রবলেম আমাদের, নেক্সট 20 নম্বর প্রবলেম, নেক্সট 20 নম্বর প্রবলেম। দেখো, this question has statement 1 and statement 2 of 4 choices given after the statement choose that one. ওকে, এটাকে একটুখানি বড় করে দিচ্ছি আর একটু। দেখো তোমাদের কাছে তো কোশ্চেন এমনিতেও আছে, ঠিক আছে, যাদের আছে তারা একটু দেখে নাও কি আসছে অ্যান্সারটা। ফাহিম, অপশন বি, অপশন এ, কোনটা অপশন এ, এইটা অপশন এ হবে, টেল মি কি হবে, এটা অপশন এ হবে? দেখো, this question has statement 1 and statement 2 of the 4 choices given after statements. Choose the one that best describes the two statements. Okay, if two springs S1 and S2 of force constant K1 and K2 respectively are stretched by the same force, it is found that it is found that more work is done on spring S1 than on spring S2. Okay, আচ্ছা, তাহলে কোশ্চেনটা আগে পড়ে আমরা কি বুঝছি সেটা আগে দেখে নিই। দেখো,
Okay, if two springs S1 and S2 of force constant K1 and K2 respectively are stretched by the same force, ঠিক আছে, সেম ফোর্স দেওয়া হয়েছে, তো উই ক্যান রাইট হিয়ার F ইকুয়ালস টু K1 x1 প্লাস মানে ইকুয়ালস টু K2 x2. ওকে, তো F ইকুয়ালস টু K1 x1 ইকুয়ালস টু K2 x2. ওকে, দেন এখানে কি বলেছে, সেম ফোর্স দেওয়া হলো, দেন ইট ইজ ফাউন্ড দ্যাট মোর ওয়ার্ক ইজ ডান অন স্প্রিং S1. তাহলে ওয়ার্ক ডানটাকে কিভাবে লিখবো, হাফ K1 x1 স্কোয়ার, আর ওয়ার্ক ডান স্প্রিং 2 এর জন্য কি লিখবো, হাফ K2 x2 স্কোয়ার. এখানে আবার বলেছে S বেশি ওয়ার্ক ডান করছে, তো W1 ইজ গ্রেটার দ্যান W2. যদি তাই হয় তুমি এখানে হাফ K1 x1 স্কোয়ার বসাও, এখানে হাফ K2 x2 স্কোয়ার বসাও, যথারীতি K1 x1 আর K2 x2 যদি সেম হয় তখন তুমি এখান থেকে এটাকে সেপারেট করে নাও, K1 x1 আর K2 x2 যেগুলো সেম, তাহলে x1 টা দেখছি আমরা x2 এর চেয়ে বড় হচ্ছে, হলো? আচ্ছা, আর একটা কি, যদি x1 x2 এর চেয়ে বড় হয় অথচ আমরা জানি কি K1 x1 ইকুয়ালস টু K2 x2, তাহলে এখান থেকে আরেকটা জিনিস বেরোচ্ছে যে x1 যখন বড় তার মানে K1 ছোট, তাদের প্রোডাক্টটা যদি সেম হতে হয়, একটা যদি বড় হয়, যেটা দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে আরেকটা, তো সেটা কি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সেটাকে ছোট হতে হবে, তাই তো? তার মানে যদি x1 টা বড় হয় K1 কে ছোট হতে হবে. সো যথারীতি এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি যে x1 is greater than x2, so K1 is less than K2. ওকে, তো এখানে দেখো কি হচ্ছে ব্যাপারটা, স্টেটমেন্ট 1 বলছে if stretched by the same amount work done on S1 is more than work done on S2. বলছে যদি স্ট্রেচ করা হয় ইকুয়াল অ্যামাউন্টে তাহলে দুজনেরই ওয়ার্ক ডানটা সেম, ঠিক আছে? কতটা বোঝো, বলেছে যদি x1 আর x2 টা সেম হয়, if stretched by same amount work done on S1 and work done, আচ্ছা, work done on S1 is more than S2. দেখ, আমরা এখানে বলছি যে যদি x1 টা এখান থেকে x2 দুটোই যদি সমান হতো তাহলে যথারীতি আমার W1 আর W1 টা কি হয়ে যেত, সেম হয়ে যেত না, W1 আর W2 বোথ আর সেম হয়ে যেত, কিন্তু বলেছে যে না S1 টা বেশি হবে, সেটা ভুল, ঠিক আছে? দুজনের সেম হওয়ার কথা ছিল। আর এই যে লাস্টের কথাটা আমি এক্ষুনি লিখলাম যে K1 is less than K2, এটাই কিন্তু এখানে সেকেন্ডটাতে দেখো বলেছে, তো সেকেন্ড ইজ কারেক্ট, তার মানে আমাদের কোনটা কারেক্ট হলো, স্টেটমেন্ট 2 ইজ ট্রু, স্টেটমেন্ট 1 ইজ ফলস, এ ইজ দ্য কারেক্ট অপশন. ওকে, বোঝা গেছে আশা করি. নেক্সটে চলে যাচ্ছি আমরা, দেখ নেক্সট দেখো, এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, সেটা কি, if two soap bubbles of different radius are connected by tube, air flows from the smaller bubble to the bigger, air flows from the bigger to the smaller, air from the bigger bubble to the smaller bubble is equal, there is no flow. ওকে, তো ফার্স্ট অফ অল সোপ বাবলের কেসটা যদি আমরা দেখি, তো সোপ বাবলের কেসে আমরা কি দেখছি, সোপ বাবলের কেসে এক্সেস প্রেসারের গল্পটা দেখি. তো যদি আমরা এক্সেস প্রেসারের গল্প দেখি, ওকে, এক্সেস প্রেসার দেখি, তো পি এক্সেস এর ভ্যালুটা কি হয় 40/r, পি এক্সেস এর ভ্যালু কি হয় 40/r. তো পি এক্সেস এর ভ্যালু যদি 40/r হয় তাহলে আমরা এখানে এটাই বুঝতে পারছি যে এক্সেস প্রেসার যার বেশি, মানে কার, যার রেডিয়াসটা কম, যার রেডিয়াস কম তারই এক্সেস প্রেসারটা বেশি, তাই তো? তার মানে স্মলার বাবলের প্রেসার বেশি, হায়ার যে বিগার বাবলের এক্সেস প্রেসার কম, ঠিক আছে? তো স্মলার বাবল যার এক্সেস প্রেসারটা বেশি সেখান থেকেই বিগার বাবলে যাবে, হাই টু লো প্রেসারের দিকে ফ্লো হবে, গট ইট? হায়ার প্রেসার টু লোয়ার প্রেসার যাবে, তার মানে স্মলার বাবল যার প্রেসার বেশি, কারণ কি, তার রেডিয়াসটা কম, তো কম রেডিয়াস হায়ার প্রেসার, তো হাই প্রেসার থেকে লো প্রেসার, তার মানে স্মলার টু হাই, স্মলার টু বিগার. ওকে,
the layer flows from the smaller to bigger. দেখো at what temperature, দেখো 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 ফাহিম, চন্দ্রিমা, দেখো কি অ্যান্সার আসছে দেখো, at what temperature is the RMS velocity, আগেরটা সবার কি অ্যান্সার এসছে ফার্স্ট অপশন এ এসেছিল, দেখো বলো আগেরটা কি অ্যান্সার এসেছিল। এই প্রবলেমটা দেখো, at what temperature is the RMS velocity of hydrogen molecule equal to that of oxygen molecule at 47 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, RMS velocity আছে, খুবই সহজ প্রবলেমটা। তো VRMS equals to আমরা কি লিখবো, VRMS equals to 3RT/m, ওকে 3RT/m। এবার যদি বলে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে কম্পেয়ার করতে, হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে কম্পেয়ার করতে, তো অবভিয়াসলি যদি আমি অক্সিজেনের জন্য দেখি তো এটার ভ্যালু কি হয়ে যাবে, আচ্ছা দুটো ইকুয়াল হবে বলে দিয়েছে, তো অক্সিজেনের জন্য যেটা হবে দেখো আমরা একবারে লিখছি যে 3RT/m, অক্সিজেনের জন্য কি হবে 32, আর যদি হাইড্রোজেনের জন্য লিখি তাহলে 3RT বাই কত হবে, বাই হবে 2। ঠিক আছে, এই টি এর ভ্যালুটা প্রোভাইডেড, T2 টা প্রোভাইডেড নয়। T1 এর ভ্যালুটা কত দেখো 47 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে, তো 47 এর সাথে তোমরা কি করবে 273 কে যোগ করে দেবে। ঠিক আছে, 47 প্লাস 273, ওকে, তার মানে আমাদের কাছে আসছে 320, 320, ওকে, তো 320 হয়ে গেল এখানে ভ্যালু, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে দেখো, তাহলে 320 এখানে আছে 32, রুট ফুট উঠিয়ে দাও দরকার নেই, এখানে T2 এখানে 2, যথারীতি 10 আর 2 মানে 20। ঠিক আছে, 20K ইজ দ্য অ্যান্সার, সবার আশা করি চলে এসছে অ্যান্সার, ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো সবাই বুঝতে পারলে সবাই একবার করে থামস আপ দিয়ে দাও। আমরা চলে এসেছি 22 নম্বর প্রবলেমে, 22 নম্বরের অ্যান্সারটা আমাদের হয়ে গেল কি 20K, ওকে। সো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা, দেখো দেখো বলছে n moles of an ideal gas undergoes the process A to B as shown in the figure. Maximum temperature of the gas during the process will be, maximum temperature of the gas during the process will be, okay। তো দেখো এখানে কি করতে হবে, এখানে বলেছে যে গ্রাফটা দিয়ে দিয়েছে যথারীতি, তো ম্যাক্সিমাম টেম্পারেচার কোনো কিছু যদি আমাদের বলতে হয় যে সে ম্যাক্সিমাম ফোর্স কাজ করছে বার করো, মিনিমাম ফোর্স কাজ করছে বার করো, সেই কেসে আমরা কি করি, আমরা একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, কার যার তোমার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করতে দিয়েছে, এই কেসে কার, এই কেসে টেম্পারেচার, ওকে। তো এই কেসে কি হচ্ছে, দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অফ দ্য গ্যাস, তো ফার্স্ট অফ অল একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যেটা কিনা এই পি আর ভি কে রিলেট করতে পারে। ঠিক আছে, পি আর ভি কে রিলেট করতে পারে এরকম একটা ইকুয়েশন আমরা যদি বার করতে চাই, আমরা কিভাবে স্ট্রেট লাইনের ইকুয়েশন ফর্ম করতাম মনে আছে, y minus y1 equals to m into x minus x1, ওকে, এইটাই। এটা অন্য টাইপের প্রবলেম, দেখো যদি এখানে আমরা বার করতে চাই সে p এর জন্য ফার্স্ট এখানে p লিখলাম, সো p মাইনাস আমরা লিখছি y1, ঠিক আছে, p মাইনাস আমরা লিখছি y1 মানে এখানে আমরা 2p নটটাকে নেব, তো স্টার্টিং এ ইকুয়ালস টু m মানে স্লোপ, স্লোপটা কত হচ্ছে সেদিকে আসছি, x মাইনাস x1, x মাইনাস x1, x1 এ এটা হলো v। আচ্ছা এবার আসছি স্লোপে, স্লোপ করে বার করবো, স্লোপটা কি করে বার করতে হবে এখানে দেখতেই পাচ্ছ, এখানে ভ্যারিয়েশন ইন y বাই ভ্যারিয়েশন ইন x, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করব যে স্লোপ ইকুয়ালস টু ভ্যারিয়েশন ইন y, ভ্যারিয়েশন ইন y এ কি হবে
y2 মাইনাস y1, y2 কত, p0 মাইনাস 2p2, ওকে। আর নিচে কি আছে, v2 মাইনাস v1 মানে x2 মাইনাস x1, 2v0 মাইনাস v0, ওকে। তাহলে এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস p0 বাই p0, দিস ইজ দ্য স্লোপ। তাহলে এইখানে আমি স্লোপটার ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এর ভ্যালুটা দাঁড়াচ্ছে p মাইনাস 2p0 ইকুয়ালস টু মাইনাস p0 বাই v0, ওকে। তাহলে আচ্ছা আমি এখানে বারবার x লিখছি, এটা x নয়, হ্যাঁ ওপরটা x, ঠিক আছে, জেনারেল ফর্মুলা, এটা ভলিউম, যদি এটা ভলিউম তাই এখানে v হবে, যেমন এখানে p লিখেছি, তো p মাইনাস v0, যাই হোক। তো এখানে আমাদের তাহলে p এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে দেখো, p এর ভ্যালুটা দাঁড়াচ্ছে, ওপাশে চলে গেল 2p0, 2p0 এখানে মাইনাস p0 v by v0, minus minus plus p0 v0. So actually we are getting 3p0 v0 minus p0 v. ওকে, এবার ধরো এইখানে আমরা পেলাম p এর ভ্যালু, এবার এখানে বলে দিয়েছে আইডিয়াল গ্যাস, তো আইডিয়াল গ্যাসের জন্য আমরা কি ইউজ করব, pv equals to nRT, তাহলে pv equals to nRT এর জন্যও প্রযোজ্য, তাহলে এখানে আমরা pv equals to nRT যদি লিখি, pv equals to nRT যদি লিখি, তো এখান থেকে আমাদের কি করতে হবে, সেটা হলো টেম্পারেচারটাকে ম্যাক্সিমাম করতে হবে। তো টেম্পারেচারের একটা ইকুয়েশন ফর্ম করব, সেখান থেকে টেম্পারেচারটাকে ম্যাক্সিমাম মানে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভলিউম যে 0 হবে, ঠিক আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভলিউম যে 0 হবে, সেখান থেকে আমরা ভ্যালু পাবো, ওকে। তো দেখো সেটা আমরা একটু করে দেখিয়ে দিই, যদি পিভি করো এখানে, তো পিভি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে পি ইন্টু ভি, ওকে, তার মানে এই টোটালটা ইন্টু ভি করতে হবে, টোটালটা ইন্টু ভি করলে হবে 3p0 v0, 3p0 v0 ইন্টু, আচ্ছা ইন্টুটা পরে লিখছি, this into v, this into v equals to nRT, ঠিক আছে। তো টোটালটাতে যদি একটা v মাল্টিপ্লাই এখানে করে দিই, তাহলে আমাদের এই পাশটাকে যদি এখানে লিখতে চাই, দেখো 3p0 v0, আমরা ডেরিভেটিভ করছি, হ্যাঁ 3p0 v0, ভিটা চলে গেল, আচ্ছা কার রেসপেক্টে, ভলিউমের রেসপেক্টে। এবার এখানে যদি করি তাহলে p0 v এর স্কোয়ার ছিল, তো 2p0 v বাই v0 ইকুয়ালস টু nr del t বাই del, ঠিক আছে। তো এই ভ্যালুটাকে যদি আমরা বলি যে t ইজ ম্যাক্সিমাম, t যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে del t বাই del v এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তো যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাচ্ছি, কার ভ্যালু পাচ্ছি দেখো, v এর ভ্যালু পেয়ে যাচ্ছি। v এর ভ্যালুটা তুমি যদি এখানে পুট করো, ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ টেম্পারেচার, ঠিক আছে। বলে দিচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি 3p0 v0 ইকুয়ালস টু 2p0 v বাই v0, ওকে, 2p0 v বাই v0। আচ্ছা তাহলে p0 এখান থেকে কেটে যাচ্ছে, v এর ভ্যালুটা কি আসছে, v এর ভ্যালুটা চলে আসছে 3v0 বাই, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, ওকে, এখানে আমরা এক্সট্রা একটা v0 লিখে ফেলেছি এইখানে ক্যালকুলেশনের জন্য, তো দিস ইজ অনলি p0, ওকে, দিস ইজ অনলি p0, সো ইউ আর গেটিং অনলি p0 হিয়ার, here also you are getting only p, so এখানে v0 টা থাকছে না, 3v0 by 2, ঠিক আছে, 3v0, ওকে। তো যাই হোক, এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা যদি তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও, কোন ইকুয়েশন, এখানে যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এখানে যে ইকুয়েশনটা আমরা লিখলাম সে দিস ওয়ান, যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা t এর ভ্যালু পেয়ে যাব, ওকে। আই থিঙ্ক ক্লিয়ার টু অল, ওকে। পুরো চ্যাট অফ হয়ে গেছে, কি হয়েছে, অল অফ ইউ জাস্ট রেসপন্ড ওয়ান্স যে কি প্রবলেম, বোঝা যাচ্ছে কিনা একবার জানাও সবাই, ঠিক আছে। দেখো বোঝা গেলে একবার করে থামস আপ দিয়ে দেবে যে হ্যাঁ ম্যাম বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, ম্যাক্সিমাম টেম্পারেচারটা বার করার জন্য টেম্পারেচারের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু ভলিউম, তাহলে এখান থেকে আমরা পেলাম ভি এর ভ্যালু, ভি এর ভ্যালুটা যদি এখানে আমরা পুট করি, এইখানে এই ইকুয়েশনে পুট করি, তাহলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা এখানে করে দিচ্ছি লাস্ট লাইনটা, দেখো
আমাদের ভ্যালুটা ছিল হলো 3p0 মাইনাস p0 v 3p0 minus p0 v by v0 p0 v by v0 equals to nRT। ঠিক আছে, এখানে একটা v ছিল, vটাকে এখানে লিখে নাও, একই ব্যাপার। সো 3p0 minus p0, v0 এর ভ্যালুটা কি পেলাম 3v0 by 2। ওকে, আর এখানে একটা v0 আছে, বুঝতেই পারছো এই পার্টটা কেটে যাচ্ছে, তো আমাদের কাছে যেটা আসছে এখানেও 3v0 by 2 লিখে দাও। ঠিক আছে, so you are getting here 3 by 2 p0, here 3 by 2, তো 3 দুগুণে এখানে 6, 6 থেকে এখানে 3, তো একই ব্যাপার 3p0 by 2 আবার চলে আসছে, সেটার সাথে মাল্টিপ্লাই করে দাও 3v0 by 2, আর এখানে আসছে nr। সো t এর ভ্যালুটা আলটিমেটলি আমাদের হয়ে গেল কি 9p0 v0 by 4nr। ঠিক আছে, দিস ইজ দ্য ভ্যালু ফর টেম্পারেচার। একটুখানি ক্যালকুলেশন ছিল এটাতে। ওকে, কেমিস্ট্রি ক্লাস ওকে, জাকিয়া রহমান কেমিস্ট্রি ক্লাস করছে। কে করছে কেমিস্ট্রি ক্লাস? ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটিভ ছিল, তো আমাদের অ্যান্সারটা চলে আসছে 9p0 v0 by 4nr। সি ইজ দ্য কারেক্ট অপশন। হ্যাঁ, সি ইজ দ্য কারেক্ট অপশন। দেখো, সি কারেক্ট অপশন হয়ে গেল। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা। দেখো, নেক্সট প্রবলেম কি বলছে? নেক্সট প্রবলেমে বলছে the pressure that has to be applied to the ends of a steel wire of length 10 centimeter to keep it length constant. Okay, to keep it length constant when its temperature is raised by 100 degrees Celsius. আচ্ছা, তো কিছুই নয়, তো তোমাকে প্রথমে বের করতে হবে কতটা স্ট্রেন হচ্ছে। ঠিক আছে, কতটা স্ট্রেন হচ্ছে সেটা আমরা পেয়ে যাব যে এখানে কি চেয়েছে, লেন্থ ইজ কনস্ট্যান্ট, তাহলে প্রেসার কতটা এক্সার্ট হচ্ছে। ঠিক আছে, ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে যে যদি আমি লিখি যে এখানে ইয়ংস মডিউলাস প্রোভাইড করেছে, সো y ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি FL বাই A ডেল্টা L। ঠিক আছে, FL বাই A ডেল্টা L। আচ্ছা, তাহলে এখানে আমাকে প্রথমে বার করতে হবে ডেল L এর ভ্যালু। আচ্ছা, প্রেসারই বার করতে হবে, তাই তো? প্রেসারই বার করতে হবে। প্রেসার মানে আমরা কি জানি F বাই A, তো F বাই A মানে আমরা কি লিখতে পারি y del L বাই L, রাইট? y del L বাই L। ওকে দেন, তো y del L বাই L করলেই আমাদের ভ্যালু মিটে যাবে, তো y এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, আচ্ছা del L বাই L এর জায়গায় আমরা কি লিখতে পারি? del L টাকে আমরা কিভাবে লিখতে পারি? L ইন্টু আলফা ডেল্টা টি। তাহলে del L বাই L এর জায়গায় আমরা কি লিখতে পারি? আলফা ইন্টু ডেল্টা টি, রাইট? তাহলে del L বাই L এর জায়গায় আমরা লিখবো আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে y লিখবো, তারপরে দেবো এখানে আলফা ইন্টু ডেল্টা টি। কতটা টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে এখানে দেখো 100 ডিগ্রি, রেজড বাই 100, তার মানে টেম্পারেচার চেঞ্জই 100, রাইট? ওকে, সবাই বুঝতে পারলে সবাই একবার জানিয়ে দেবে যে ওকে ম্যাম, ফাইন। ওকে ওকে ওকে, ফাইন ফাইন। হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাস চলছে ফাইনের। ওকে, নো ইস্যু। ঠিক আছে, ফাইন। দেখো, তাহলে এখানে আমাদের প্রেসার দ্যাট হ্যাজ টু বি অ্যাপ্লাইড অন দ্য এন্ডস, তাহলে আমাদের এখান থেকে প্রেসারটা বেরিয়ে গেল F বাই A, ফোর্স পার ইউনিট এরিয়া। ওকে, ফোর্স পার ইউনিট এরিয়া থেকে এখান থেকে আমরা প্রেসারটা পেয়ে গেলাম। ওকে, ডান দেন। নেক্সটে চলে যাচ্ছি। হ্যাঁ, নেক্সটে চলে যাচ্ছি আমরা। নেক্সট বলছে 125। নেক্সট হলো 125। A long metallic bar is carrying heat from one of its ends to the other end under steady state. The variation of temperature theta along the length x of the bar from its hot end is best described by which of the following figure? দেখো কি বোঝাতে চাইছে, দেখো কি বোঝাতে চাইছে। বাকিরা বুঝতে পেরেছো? বুঝতে পারলে সবাই একবার জানিয়ে দেবে। ঠিক আছে, দেখো বলেছে লং মেটালিক বার ইজ ক্যারিং হিট ফ্রম ওয়ান অফ ইটস এন্ড
to the other end under steady state. The variation temperature. আচ্ছা, তাহলে হিট ট্রান্সফারের আমরা ফর্মুলাটা কি জানি? হিট ট্রান্সফার যখন আমরা লিখি, তো হিট ট্রান্সফারের ফর্মুলাটা আমরা কি জানি? দেখো, আমরা জানি হলো কিউ বাই টি, ঠিক আছে? কিউ বাই টি ইকুয়ালস টু আমরা কি লিখি? কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু, ঠিক আছে? কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু, কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এল, ঠিক আছে? তো যদি আমি কিউ বাই টিটাকে বার করতে চাই, তো কিউ বাই টি আমরা কিভাবে লিখি? আমরা লিখতে চাই যে কে এ বাই এল, না এলটা নয়, এখানে বলতে চাইছে দেখো যে its end long metallic bar carrying heat from one of its end to the other under steady state, ঠিক আছে? স্টেডি স্টেট মানে কি? স্টেট মানে প্রত্যেকটা মধ্য দিয়ে ইকুয়াল অ্যামাউন্টে হিটটা ট্রান্সফার হচ্ছে, যে কন্ডাক্টরটা আছে তার প্রতিটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে আমরা যদি হিট কতটা এন্টার করছে পার ইউনিট টাইম আর কতটা রিলিজ করছে দেখি, তাহলে সেটা সেম হবে। ফাইন, স্টেডি স্টেট। ওকে, তাহলে সেই কেসে ভ্যারিয়েশন অফ টেম্পারেচার থিটা অ্যালং দ্য লেন্থ, তাহলে সেই কেসে তুমি এখানে ডি থিটা বাই, এখানে যদি তুমি ডি থিটা বাই ডিএক্স বলো এটাকে, ডি থিটা বাই ডিএক্স, সেটা কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট, কারণ এইটা কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি এটা কনস্ট্যান্ট হয়, obviously k thermal conductivity for that material আর area of cross section দুটোই কনস্ট্যান্ট না? এই কেসে আমরা d থিটা বাই dx এর ভ্যালুটা কি পেয়ে যাব? সেটাও হয়ে গেল কনস্ট্যান্ট। সেটা যদি কনস্ট্যান্ট হয় obviously, তাহলে y ইকুয়ালস টু কি হবে? y ইকুয়ালস টু, এটা যদি c হয় তাহলে cx প্লাস c ড্যাশ, তার মানে এটা কিসের ইকুয়েশন? y ইকুয়ালস টু mx প্লাস c এর ইকুয়েশন। মানে কি হবে? ওকে, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম দেখো, a galvanometer having a coil resistance of 100 ohm gives a full scale deflection when a current of 1 milliampere is passed through it. The value of resistance which can convert this galvanometer into ammeter giving a full scale deflection for a current of 10 ampere. Okay, fine. দেখো কি বলছে, যে galvanometer having a coil resistance of 100 ohm gives a, আচ্ছা, তো প্রথম কথা হলো এখানে আমাদের দেখতে হবে যে কিসের কনভার্সন হচ্ছে? গ্যালভানোমিটার টু অ্যামমিটার। গ্যালভানোমিটার টু অ্যামমিটারে, গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে কনভার্সন হচ্ছে। আমরা জানি গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে কনভার্সন হলে আমাদের প্যারালালে একটা লো রেজিস্ট্যান্স অ্যাড করতে হয়, তাই তো? প্যারালালে একটা লো রেজিস্ট্যান্স লাগাতে হয়, যেটাকে আমরা শান্ট রেজিস্ট্যান্স বলি। তাহলে তার রেজিস্ট্যান্সের ভ্যালু যদি এস হয়, গ্যালভানোমিটারের যদি জি হয়, তাহলে এখান দিয়ে যদি গ্যালভানোমিটারের কারেন্ট যাচ্ছে আইজি, এখান দিয়ে যদি আই যায়, তাহলে এটা এই পাশে কতটা যাবে? আই মাইনাস আইজি। তো তোমরা এখানে এটাকে লিখতে পারো যে আই মাইনাস আইজি ইন্টু এস, এস ইজ দ্য রেজিস্ট্যান্স ভ্যালু ফর দ্য শান্ট রেজিস্টার, ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাচ্ছে? জি ইন্টু আইজি। তাহলে এখান থেকে তোমাকে বার কি করতে হবে? কতটা ভ্যালু? ওহম, ঠিক আছে, শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে এস ইজ ইকুয়াল টু কি লিখবো? আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি, তাই তো? তাহলে এখানে তুমি ভ্যালুটা জাস্ট পুট করো। ভ্যালুটা পুট করলে কত আসবে দেখো, পুট করলে আসবে এস ইজ ইকুয়াল টু আইজি ইন্টু জি, নিচে আই মাইনাস আইজি। আইজি এর ভ্যালুটা কত বলেছে দেখো, মানে কারেন্ট অফ 1 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? উপরে যাচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার ইজ পাস থ্রু ইট, আর ক্যান কনভার্ট দিস টু কত অ্যাম্পিয়ারের কারেন্ট এখানে পাঠাতে হবে, বা কত অ্যামমিটারের যে ম্যাক্সিমাম রেঞ্জ সেটা কত? সেটা হলো 10 অ্যাম্পিয়ার। ওকে, তো এখানে তুমি কি লিখবে? এখানে উপরে লিখবে 10⁻³ মিলি। ওকে, জি এর ভ্যালুটা কত বলেছে? জি এর ভ্যালু বলেছে 100। নিচে দেখো ওই 10 অ্যাম্পিয়ার থেকে 1 মিলি অ্যাম্পিয়ার মাইনাস দিলে কিছুই থাকবে না, ঠিক আছে? মানে নেগলিজিবল হয়ে যাবে মাইনাসটা। তো এটা থাকছে 10ই ধরে নিলাম। তাহলে যথারীতি এখানে বুঝতেই পারছো
এখানে হয়ে যাচ্ছে আমাদের ভ্যালুটা ওকে। তাহলে এখানে 100 10⁻³ তো 10⁻⁻1 ছিল, এখানে আরেকটা চলে এলো, তার মানে 0.01 0.01 ওহম, দিস ইজ দ্য ভ্যালু। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে সি। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো। ওকে, দেখো, hysteresis loops for magnetic material A and B are given below. দেখো, hysteresis loop for the magnetic material are given below. ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বলেছে আচ্ছা, given below these materials are used to make magnets for electric generator, transformer core and electromagnet core. Then it is proper to use কোনটার ইউজ করা ঠিক হবে, কোনটার ইউজ করা ঠিক হবে কিরকম। দেখো, ফার্স্টেরটায় আমরা যেটা জানি যে যদি আমরা কি ইউজ করি, সফট আয়রন। ঠিক আছে, সফট আয়রন কি পারপাসে ইউজ হয়, ইলেকট্রোম্যাগনেটের কাছে ইউজ হয়, যেখানে আমরা কি করতে পারি, খুব তাড়াতাড়ি ও ম্যাগনেটিক প্রপার্টি মানে ম্যাগনেটাইজ হয়ে যেতে পারে, আবার খুব তাড়াতাড়ি আবার ডিম্যাগনেটাইজ হয়ে যেতে পারে। ওদের কি থাকে, ওদের রিটেন্টিভিটি খুব কম হয়। ঠিক আছে, যদি তুমি রিটেন্টিভিটি এখানে দেখো, যে যদি আমি কি করছি, আমি যে অ্যাপ্লাইড যে ম্যাগনেটাইজিং ফোর্স এইচ এর ভ্যালুটাকে যখন 0 করছি, তখনও আমাদের যে ভ্যালুটা অফ ম্যাগনেটাইজেশন যতটা পড়ে থাকছে সেটা হলো তার রিটেন্টিভিটি। রিটেন্টিভিটির ভ্যালু দেখো এই কেসে এর চেয়ে কম, দেখতে পাচ্ছ, আর কোএরসিভিটিটাও কম। তো যদি তাই হয় তাহলে সেই কেসে আমরা বলতে পারি যে এইটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সফট আয়রন। ঠিক আছে, তো এটা আমরা কি কি পারপাসে ইউজ করতে পারি, ইলেকট্রোম্যাগনেট ট্রান্সফরমার কোর হিসেবে আমরা ইউজ করতে পারি। এ ফর ট্রান্সফরমার, বি ফর ইলেকট্রিক জেনারেটর হবে না, এ ফর ইলেকট্রিক জেনারেটর অ্যান্ড ট্রান্সফরমার হবে না, এটা ইলেকট্রোম্যাগনেট হচ্ছেই না, কারণ রিটেন করছে অনেকটা। ঠিক আছে, তো রিটেন্টিভিটি যদি থাকে ভাই, এসে আমরা ইলেকট্রোম্যাগনেটিক হিসেবে ব্যবহার করতে পারি না। ঠিক আছে, আমাদের উদ্দেশ্যটাই হলো যে আমরা কারেন্ট পাস করাচ্ছি তখন ম্যাগনেটিক প্রপার্টি দেখাচ্ছে, তারপরে যেই কারেন্টটা পাস করানো বন্ধ করে দিচ্ছি, সুইচ অফ করে দিচ্ছি, তখনই কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি দেখানো বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। নেক্সট নেক্সট আমরা দেখতে পাচ্ছি, নেক্সট কোশ্চেন আমরা 128, ঠিক আছে, মানে 28 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। 28 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি, দেখো। ওকে, এ হরাইজন্টাল, দেখো কি হয়েছে, এ হরাইজন্টাল ওভারহেড পাওয়ার লাইন ইজ অ্যাট হাইট অফ 4 meter from the ground and carries a current of 100 ampere from east to west. The magnetic field directly below it on the ground is, ঠিক আছে, তো আমরা বলছি horizontal overhead power line is at a height of 4 meter from the ground, carries a current of 100 ampere from east to west. The magnetic field directly below it on the ground. ঠিক আছে, তো কোথা থেকে যাচ্ছে দেখো, ইস্ট টু ওয়েস্টের দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আর তুমি নিচের দিকে তার কি বার করছো, তার ম্যাগনেটিক ফিল্ড। তাহলে অবভিয়াসলি আমি আগেও একটা তোমাদের ম্যারাথনেও দেখিয়েছিলাম যে ওয়েস্ট, যখন তুমি বলছো ইস্ট টু ওয়েস্ট যাচ্ছে, কারেন্টের ডিরেকশনে আমাদের রাইট থামটাকে রাখবে, আর যদি তুমি বাম রুল ইউজ করো তাহলে এই ক্ষেত্রে এইভাবে দেখবে যে কোন দিকে আমার ডিরেকশনটা দেখাচ্ছে, যে সোজাসুজি। যদি নর্মালি আমরা রাইট হ্যান্ড থাম রুল ম্যাক্সওয়েলের ইউজ করি তাহলেও তাই, যে এই দিক দিয়ে গেল ওপরে ফিল্ডের ডিরেকশনটা এইভাবে, আস্তে আস্তে ফিল্ডের ডিরেকশনটা যদি নিচের দিকে দেখি তাহলে নিচের দিকে। তো ফার্স্ট অফ অল সাউথওয়ার্ড হবে সেটুকু বুঝতে পারছি, আর ম্যাগনেটিক ফিল্ড ডাইরেক্টলি বিলো ইট অন দ্য গ্রাউন্ড। ওকে, তো এর ভ্যালুটা কি হয়ে যাবে দেখো, সাউথওয়ার্ড তো এমনি বোঝা যাচ্ছে। ওকে, সো আমরা যেভাবে বার করি একটা ওয়্যারের জন্য, যে μ0/2π I/r, ঠিক আছে, তো μ0/2π মানে তুমি এখান থেকে পাচ্ছ হলো
2 ইন্টু 10⁻⁷, ঠিক আছে। মিউ নটের ভ্যালু 4 পাই ইন্টু 10⁻⁷, নিচে 2 পাই আছে বলে 2 ইন্টু 10⁻⁷। আই এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 100, আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কত, আটটা কত এখানে 4, ঠিক আছে। তো এখানে বুঝতে পারছো এটা 25, 25 দুগুণে 50, 50 হয়ে গেলে 10⁻⁶ হয়ে যাচ্ছে, সাউথওয়ার্ড মানে সি। ওকে, মানে সি। ওকে, দেন মুভিং টু দ্য নেক্সট সাম। চলো নেক্সট প্রবলেমে চলে গেলাম। দেখো নেক্সট প্রবলেমটা কি বলা হয়েছে, ওয়ায়ার্স 1 and 2 carrying current I1 and I2 respectively are inclined at an angle theta to each other. What is the force on a small element dl of wire 2, ঠিক আছে, at a distance of r from wire 1, okay, due to magnetic field of wire 1. তো wire 1 এর জন্য ওয়্যার 2 এর এই পোর্শনে কতটা ফিল্ড আমরা পাবো, ঠিক আছে, এই ডিএল পোর্শন। ওকে, আমরা যেভাবে লিখি যে আমরা যদি ফোর্স বিটুইন টু ওয়্যার লিখি, আমরা লিখি তখন কিভাবে লিখি, তখন লিখি হলো আমাদের কার জন্য ফোর্সটা কাজ করছে, দেখো 1 এর জন্য, ফিল্ড অফ ওয়্যার। ফাইন, তো আমরা কি করব, আমরা প্রথমে লিখবো মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই 2 I1 I2, ঠিক আছে, মিউ নট বাই 2 পাই I1 I2 ও লিখতে পারো, একই ব্যাপার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো মিউ নট বাই 2 পাই কি লিখি, I1 I2 বাই কি I1 I2, বাট তাদের মধ্যে যে ডিস্টেন্স, মানে এখানে ডিস্টেন্সটা হলো দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর, যেটা আমি এখন লিখলাম সেটা বেরোয় হলো ফোর্স পার ইউনিট লেন্থ। এখানে কিন্তু তোমাকে লেন্থটা বার করতে হবে। লেন্থটা কিভাবে বার করবে, দেখো ডিএল এর কোন পোর্শনটা এখানে আছে, দেখো যার জন্য তুমি পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ডটা, ঠিক আছে, এই পোর্শনের ওপর কাজ করছে, তো সেটা এখানে যদি দেখো সেটা ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে, ডিএল কস থিটা। তাহলে এর জন্য তুমি কি পাচ্ছ, ফিল্ডটা পাচ্ছ, তো তুমি এখানে কি লিখবে, ডিএল এর জায়গায় লিখবে ডিএল কস থিটা। ওকে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড অফ ওয়্যার 1, তাহলে হোয়াট ইজ দ্য ফোর্স, তাহলে ফোর্সের ভ্যালুটা আমাদের হয়ে যাবে মিউ নট বাই 2 পাই ইন্টু I1 I2 বাই আর ইন্টু ডিএল কস থিটা, মিউ নট বাই 2 পাই আর, ঠিক আছে। চলো 30 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি আমরা। Okay, assume that the electric field E equals to this one exists in space, then the potential difference where V is the potential at the origin and VA is the potential at x equals to 2 meter. Okay, তো এটা কি করে হবে বলো সবাই, কি করে হবে এটা, যারা যারা আছো সবাই রিপ্লাই করো, ঠিক আছে, বুঝতে পারছো কিনা জানাও। ওকে, দেখো বলেছে assume that the electric field E equals to 30 x square I cap exists in space, then the potential difference. Okay, তো আমরা কি জানি, আমরা যখন E লিখি আমরা এটাকে লিখতে পারি মাইনাস ডিভি ডিআর, তাই তো, মাইনাস ডিভি ডিআর। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে ইনক্রিজ করছে সেদিকে পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট ডিক্রিজ করছে। ফাইন, তো যেটা আমাদের এখান থেকে জানতে হবে যে এখান থেকে আমাদের ডিভি এর ভ্যালুটা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে মাইনাস করতে হবে ই ডট ডিআর, ঠিক আছে, ই ডট ডিআর করতে হবে। আচ্ছা, তো ভি এর দেখো একটা অরিজিনের ভ্যালু, ভি নট থেকে ভি এ তে ভ্যালু চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি ভি এ মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা ই ডট ডিআর যদি তুমি করো, আচ্ছা পোটেনশিয়াল অ্যাট এক্স ইকুয়ালস টু 2, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 2 তে আমরা ভ্যালু বার করবো, ঠিক আছে। তো 30x স্কোয়ার, এখানে dx লিখবে, 30x স্কোয়ার dx, এক্স এর ভ্যালুটা কোথা থেকে কোথায়, একটা হলো অরিজিন 0 to 2, এবার এখান থেকে তোমরা বার করতে পারবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা হচ্ছে VA মাইনাস ভি নট মাইনাস কত হচ্ছে 30x স্কোয়ার, তাহলে 30x কিউব বাই 3, 30x কিউব বাই 3, সেখান থেকে কত থেকে কত, 0 থেকে 2। ওকে, তো এখানে হয়ে যাচ্ছে মাইনাস 10x কিউব, তাহলে 0 to 2,
0 to 2, তাহলে এর ভ্যালুটা কত হবে বুঝতেই পারছো, 0 তো হবে না, এখানে 2 লিখলে হচ্ছে 80, তার মানে VA মাইনাস V নট হয়ে যাচ্ছে -80। ওকে, -80 জুল পার কুলম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 31 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি। ওকে ফাইন। সো দেখো এবার 31 আমাদের নিট মক যে কালকে হয়েছে তার 2024 নিটের কোশ্চেন ডিসকাশন চলছে, আমাদের অ্যান্সার কি ডিসকাশন চলছে। ওকে, সো অল অফ ইউ জাস্ট টেল মি যে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, কনফার্ম করো। দেখো, a charged particle q is shot towards another charged particle capital Q which is fixed with a speed v. It approaches capital Q up to a closest distance r and then returns. Okay, if q were given a speed of 2v, then closest distance of approach will be. Okay, fine. দেখো এখানে কি বলেছে, দেখো বলছে যে চার্জ পার্টিকেল স্মল q is shot towards another charged particle capital Q which is fixed with a speed v. Okay, ক্যাপিটাল কিউটা ফিক্সড আছে, স্মল কিউটাকে ওদিকে ছোড়া হলো, যেটা কি স্পিড নিয়ে যাচ্ছে, v স্পিড নিয়ে যাচ্ছে। তো আমরা কি বলতে পারি যে একটা পার্টিকুলার ডিস্টেন্স অবধি গিয়ে ওদের রিপালশনটা কি হয়ে যাবে, যে দুজনেই রিপেল করছে একে অপরকে, তো ওই লাস্ট ওই ক্লোজেস্ট ওই অবধি যেতে পারবে, আদারওয়াইজ তারপরে রিপালশনটা কি করবে, তাদের মুখটাকে ডিরেকশনটাকে ঘুরিয়ে দেবে, আর যেতে পারবে না, আর ব্যাক করে চলে আসবে। যতটা ছুঁড়লাম, ছোড়ার পর ওদের রিপালসিভ ফোর্সটা তারপর বেশি হয়ে যাচ্ছে, যার জন্য ফেরত চলে আসছে। তো যাই হোক, তো এখান থেকে আমরা কি বলতে পারি, কনজারভেশন অফ এনার্জি থেকেও আমরা বলতে পারি যে সে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির ইনিশিয়াল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি আই। ফার্স্ট কেসটা যদি আমি দেখি, ফার্স্ট কেসে দেখো কাইনেটিক এনার্জি মানে ও কত দিয়ে ছুঁড়েছিল, ভি স্কোয়ার, মানে ভি দিয়ে ছুঁড়েছিল। পোটেনশিয়াল এনার্জি আমি ধরছি যে ইনফিনিটি থেকে আসছে, তাহলে ওটা 0 হয়ে যাচ্ছে না। ওকে, কতটা ডিস্টেন্সে আছে আমরা জানি না, সো উই আর কনসিডারিং দ্যাট। ফাইনাল কাইনেটিক এনার্জি মানে একটা পার্টিকুলার জায়গায় এসে যেখানে ও গিয়ে আবার ফেরত আসছে, তো ওই ইনস্ট্যান্টের জন্য ওর ভেলোসিটিটা 0 হচ্ছে। এভাবে ছুটছি, যেতে যেতে একটা পয়েন্টে গিয়ে আবার ফেরত আসছে, তো ওই ইনস্ট্যান্টে গিয়ে ওর ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে, তো সেই জন্য কাইনেটিক এনার্জি ফাইনাল 0। পোটেনশিয়াল এনার্জিকে আমরা কিভাবে লিখতে পারি, পোটেনশিয়াল এনার্জি ওই পয়েন্টে গিয়ে হয়ে যাবে, আমাদের যদি পোটেনশিয়াল এনার্জি বার করি চার্জের কেসে, ইলেকট্রোস্ট্যাটিক্সে, তোমাদের পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কি হয়ে যাবে বলো। পোটেনশিয়াল এনার্জি আমরা লিখবো কে কিউ, আচ্ছা পোটেনশিয়াল কে কিউ বাই আর। ওকে, তো কে Q1 Q2, কে Q1 Q2 বাই ডিস্টেন্স কতটা বলছি আর। ওকে, কে Q1 Q2 বাই আর, যেমন আমরা গ্র্যাভিটেশনও করেছি, তো কে Q1 Q2 বাই আর এ আসছি। আচ্ছা, সেকেন্ড কেসেও আবার কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, এইভাবে আমরা লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। এবার দেখো এখান থেকে কি বেরোচ্ছে, সেকেন্ড কেসে কি বলেছে, এবার 2v নিয়ে ছুটছে, স্মল কিউ কে 2v নিয়ে ছুটছে, তো 2v নিয়ে যদি এটাকে ছোড়া হয় তাহলে হাফ এম 2v স্কোয়ার, তারপরে ক্লোজেস্ট অ্যাপ্রোচটা কত হচ্ছে, তার মানে এখন কিন্তু পোটেনশিয়ালটা কে কিউ স্মল কিউ বাই আর এর জায়গায় ধরে নাও আর ড্যাশ। এবার এই দুটোকে যদি আমরা জাস্ট কম্পেয়ার করি, দেন উই ক্যান গেট দ্য ভ্যালু অফ আর ড্যাশ। তাহলে আর ড্যাশের ভ্যালুটা এখানে কি হয়ে যাবে দেখো, উই ক্যান রাইট হিয়ার যে হাফ এম 2v স্কোয়ার যদি আমরা লিখি বাই হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কে কিউ স্মল কিউ বাই আর ড্যাশ। ওকে, তাহলে আমাদের ভ্যালুটা চলে আসছে, দেখো ওকে আমাদের এখানে ভ্যালুটা কি চলে আসছে, দেখো উপরে চলে আসছে 4v স্কোয়ার, তার মানে 4, রাইট। সো 4 ইজ ইকুয়াল টু হোয়াট, 4 is equal to
আর বাই আর ড্যাশ, তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু আর বাই, ঠিক আছে, এখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসছে আর বাই 4। সো আর বাই 4 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। ওকে, তো সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে একটু থামস আপ করো, ঠিক আছে, যে ম্যাম বুঝতে পারা যাচ্ছে। ওকে, দেখো নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট প্রবলেমে। দেখো, ওকে, সো নেক্সট হলো in an AC generator, a coil with n turns, all of the same area and total resistance R rotates with frequency omega in a magnetic field B. The maximum value of EMF generated in the coil is, the maximum value of EMF generated in the coil. তো EMF মানে আমরা কি লিখি? EMF equals to minus d phi dt লিখি, rate of change of magnetic flux লিখি। ওকে, ফাই কে আমরা কিভাবে লিখতে পারি? ফাই কে বেশিরভাগ ক্ষেত্রে বি এ লিখি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা বি ডট এ, তার মানে আমরা এটাকে বি এ কস থিটা বা কস ওমেগা টি লিখতে পারি। তাহলে এটাই যদি আমরা এখানে বসাই, তাহলে আলটিমেটলি এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? দেখো, এর ভ্যালুটা হয়ে যাচ্ছে ডি ফাই ডিটি করলেই এর ভ্যালু হয়ে যাচ্ছে বি এ ওমেগা, মাইনাস থেকে যদি এখান থেকে মাইনাস আসে তাহলে প্লাস সাইন ওমেগা টি। এবার এখানে একটা জিনিস বলে দিয়ে, যে জেনারেটর এন টার্নস আছে, টার্নটা যদি এন হয় তাহলে অবভিয়াসলি এটা এন বি এ হয়ে যাবে, ঠিক আছে, এন বি এ হয়ে যাবে। তাহলে এর ম্যাগনিটিউডটা তাহলে কত হলো? এন বি এ ওমেগা, এর ম্যাগনিটিউডটা হয়ে গেল এন বি এ ওমেগা। ওকে, তো এন বি এ ওমেগা, দিস ইজ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, 33 নাম্বার প্রবলেম। ওকে, দেখো বলছে an arc lamp requires a direct current of 10 ampere at 80 volt to function. If it is connected to a 220 volt RMS and this Hertz AC supply, the series inductor needed for it to work is close to. দেখো, দেখো কি বলতে চেয়েছে। ওকে, কি বলতে চেয়েছে দেখো, বলছে যে an arc lamp requires a direct current of 10 ampere at 80 volt to function. If it is connected to a 220 volt and this Hertz AC supply, the series inductor needed for it to work is close to. ঠিক আছে, তো দেখো কিভাবে করতে হবে। এখানে ফার্স্ট অফ অল ইন্ডাকটিভ সার্কিট, ওকে, ইন্ডাকটিভ সার্কিটের কেসে তুমি কি করতে পারো, ভি এর ভ্যালুটা তুমি লিখতে পারো, ভি ইকুয়ালস টু আই আর আমরা জানি, তাহলে ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি, ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই ইন্টু জেড, ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই ইন্টু জেড। এবার যদি কি এল আর সার্কিট না, এখানে দেখো বলে দিয়েছে সিরিজ ইন্ডাক্টর নিডেড টু ওয়ার্ক ইজ ক্লোজ টু, ওকে ফাইন। তাহলে এখানে জেড এর ভ্যালুটা কি হবে? এই যে ভি, এখানে শুধুমাত্র আর লিখতে পাচ্ছি না, ইন্ডাক্টর আছে বলেছে, তাহলে এখানে ভ্যালুটা কি আছে দেখো, জেড এর ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি, ইম্পিডেন্সের ভ্যালুটা আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস কি হবে ওমেগা এল এর স্কোয়ার। ওমেগা এলটা কি? ওমেগা এলটা হলো ইন্ডাক্টরের জন্য রিঅ্যাক্টেন্স, ঠিক আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। আচ্ছা, এখানে ভোল্টেজের ভ্যালুটা বলে দিয়েছে, এখানে V is 80 ভোল্ট। তাহলে আর এর ভ্যালুটা কত হচ্ছে প্রথমে আগে সেটা বার করে নাও। আর দেখো বলে দিয়েছে ওখানে 10 অ্যাম্পিয়ার 80 ভোল্ট, রাইট? তো 80 ভোল্ট বাই 10 অ্যাম্পিয়ার, আর এর ভ্যালুটা তাহলে এখানে বলে দিয়েছে কত, 8, ঠিক আছে। তো 8টা আমরা পেয়ে গেলাম, এলটা আমাদের বার করতে হবে, জেডটা আমরা এভাবে বার করব, ঠিক আছে। তাহলে এই কেসে ভি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে এরকম, সিরিজ ইন্ডাক্টর নিডেড টু ওয়ার্ক ইজ ক্লোজ টু। তাহলে ভি এর ভ্যালুটা আমরা জানি, ভি এর ভ্যালুটা কত বলেছে, এই 220 ভোল্ট আরএমএস ভ্যালু প্রোভাইড করে দিয়েছে। আইটার ভ্যালু আমরা জানি 10 অ্যাম্পিয়ার, জেড এর ভ্যালু এখান থেকে বার করলেই আমরা এল এর ভ্যালুটা বার করতে পারবো। আই থিঙ্ক ক্লিয়ার টু অল, রাইট? ক্লিয়ার টু অল। চল তাহলে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো,
বলছে when 5-fold potential difference is applied across a wire of length this, the drift speed of electron is this. Okay, if the electron density in the wire is 8 into 10 to the power 28 per meter cube, the resistivity of the material is closed. Okay, the resistivity of the material is closed. কি করে বার করবে? কি কি প্রোভাইডেড দেখ, আমাদের কাছে ভিডি এর ভ্যালুটা প্রোভাইডেড, ভিডি জানি, ঠিক আছে, আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স ভি বলা আছে, ওকে, আমাদের কি বলা আছে, ইলেকট্রন ডেন্সিটি এন বলা আছে, ওকে, এবার রেজিস্টিভিটি বার করতে হবে, লেন্থও বলা আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস যেটা বার করতে পারি যে উই নো দ্যাট আই কারেন্টের ভ্যালু হলো এন ই এ ইন্টু ভিডি, এন ই এ ইন্টু ভিডি। আচ্ছা, কারেন্টকে আমরা কিভাবে লিখি, ভি বাই আর, সো উই ক্যান রাইট লাইক দিস or directly use the formula, তো ভি বাই আর অ্যান্ড আর ইকুয়ালস টু রো এল বাই এ, তোমাকে রেজিস্টিভিটি বার করতে হবে, ওকে। তো জাস্ট প্লেস দ্য ভ্যালু অ্যান্ড উই ক্যান গেট ইট, ওকে। তো ভি এর জায়গায় তুমি কি লিখছো, ভি বাই এখানে রো এল এ, so accurately you will get the value of, তো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো রো ইজ ইকুয়াল টু, রো ইকুয়ালস টু ভি বাই এন ই এল ভিডি। তো আমাদের যা যা প্রোভাইড করা আছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে, ওকে। তাহলে ভি বাই এন এর ভ্যালু প্রোভাইডেড, ই এর ভ্যালু তো আমরা জানি ইলেকট্রনিক চার্জ, এল এর ভ্যালু প্রোভাইডেড, ভিডি এর ভ্যালু প্রোভাইডেড, গট ইট। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখে নিচ্ছি আমরা, দেখো নেক্সট প্রবলেম, দেখো টু ইলেকট্রিক বাল্বস মার্ক two electric bulbs marked 25 watt and 220 volt and 100 watt and 220 volt are connected in series to a 440 volt supply. Okay, fine. এবার বলেছে which of the bulbs will fuse, কোন বাল্বটা ফিউজ হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে বার করবে, ফার্স্ট কথা আমাদের এখানে যখন পাওয়ার দিয়ে দিয়েছে আর ভোল্টেজ দিয়ে দিয়েছে, আমাদের ক্যালকুলেট করতে হবে রেজিস্ট্যান্স, তাই তো। তাহলে আমরা কি জানি, P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর থেকে আমরা জানি হলো আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। আচ্ছা, তাহলে প্রথমটার কেসে যদি ভি স্কোয়ার বাই পি করো তাহলে তোমার ভ্যালু কত আসছে, ভ্যালু না বার করলেও আমরা এমনিও বলতে পারি, ধরো ফার্স্ট কেসে যদি আমি আর ওয়ান বলি তাহলে ভি স্কোয়ারটা কত, 220 হোল স্কোয়ার বাই 25, আর টুটা কত বলো, 220 এর হোল স্কোয়ার বাই কত, 220 এর হোল স্কোয়ার বাই 25, এক সেকেন্ড 220 এর হোল স্কোয়ার বাই 25 না, সেকেন্ডটা বলেছে 100, ঠিক আছে, 100। তাহলে যথারীতি বুঝতেই পারছো যে যখন আমি এখানে লিখছি 100 তাহলে এটা বেশি মানে আর টুটা কম আর আর ওয়ানটা বেশি, ঠিক আছে। সো আর টু ইজ লেস দ্যান আর ওয়ান বিকজ ইন দ্য ডিনোমিনেটর ইউ আর হ্যাভিং 25, এটা কম মানে আর ওয়ান বেশি। এবার দেখো বলেছে যে যদি একে 440 ভোল্টের সাপ্লাইয়ের সাথে যোগ করা, 440 ভোল্টের সাপ্লাইয়ের সাথে যদি তুমি একে যোগ করো তাহলে কি হবে, তাহলে আমাদের যেহেতু রেজিস্ট্যান্স বেশি ওর অ্যাক্রসে ড্রপ বেশি হবে, ওকে, ওর অ্যাক্রসে ড্রপ বেশি হবে, যেহেতু তুমি সিরিজে লাগাচ্ছ সেম কারেন্ট যাচ্ছে কিন্তু বিকজ অফ দ্য রেজিস্ট্যান্স, যার রেজিস্ট্যান্স বেশি তার ড্রপ বেশি হবে, তো যদি ড্রপ বেশি হয় তাহলে কি হবে, ফিউজ হওয়ার চান্স আছে। তার মানে এখানে যেহেতু রেজিস্ট্যান্স আর ওয়ানটার বেশি তাহলে কোনটা ফিউজ হতে পারে, আমাদের আর ওয়ান, ঠিক আছে। তো কোন বাল্বটা ফিউজ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আর ওয়ান আর টু আছে, তাহলে সেই রেশিওতে আমাদের ড্রপটা হবে আর ওয়ান আর টু এর রেশিওতে। তো আর ওয়ান আর টু এর যদি তুমি রেশিও এখানে বার করো তাহলে সেটার ভ্যালু আসছে, দেখো আর ওয়ান আর আর টু এর যদি তুমি রেশিওটাও বার করো তাহলে এর ভ্যালুটা কত আসছে, আর ওয়ান বা ইস টু আর টু, ওকে। সো বেসিক্যালি উই ক্যান রাইট 1/25 ইস টু 1/100, তার মানে 4:1, ওকে। তাহলে এর অ্যাক্রসে ড্রপ 4th টাইমস অফ দ্য আর টু হয়ে যাচ্ছে, তার মানে কোনটা ফিউজ, আর ওয়ান। আচ্ছা, আর ওয়ান তো বলেনি, 25 ওয়াটের বাল্ব, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দেখো 36 কি বলেছে,
36 বলেছে consider a two particle system with particles having masses m1 and m2. If the first particle is pushed towards the center of the mass through a distance d, by what distance should the second particle is moved so as to keep the center of mass at the same position? দেখো বলে যে কোনো একটা পার্টিকেলকে যদি আমি সেন্টার অফ মাসের দিকে কিছুটা মুভ করাই তাহলে ওর সেন্টার অফ মাসটা কনস্ট্যান্ট থাকে। ওকে, তাহলে ওর সেন্টার অফ মাসটা কনস্ট্যান্ট থাকে। সেটা কোন কেস? এবার বলছে যে ধরো ফার্স্ট কেসে আমরা বলছি যে xcm যেটা থাকবে, ধরো সেটা থাকবে 0, অরিজিনে আছে। তো ফার্স্টে আমি বলছি যে m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2, সেটা কোথায় আছে? সেটা আছে 0-তে। এবার তুমি কি করলে, প্রথম মাসটাকে একটু সেন্টার অফ মাসের দিকে এগিয়ে নিয়ে গেলে। ওকে, সবাই বুঝতে পারছো? অল অফ ইউ জাস্ট রাইট ডাউন ওয়ান্স। ওকে, সাউন্ডটা আসতে হচ্ছে। একবার ট্রাই করো তো, দেখে নাও একবার। উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল, ধারা, জাস্ট কনফার্ম অল অফ ইউ। শোনা যাচ্ছে এখন কিনা কনফার্ম করো একবার। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে 136 এ বলা হচ্ছে যে কনসিডার এ টু পার্টিকেল সিস্টেম। ঠিক আছে, আমি বলছি যে প্রথমে সেন্টার অফ মাসটা 0-তে ছিল, এবার আমি m1টাকে এক্স ডিস্টেন্স নিয়ে গেলাম। ঠিক আছে, এক্স ডিস্টেন্স সামনে নিয়ে গেলাম, যার জন্য m2টা কতটা সরবে যাতে কিনা আমাদের কি হয়, সেন্টার অফ মাসটা একই জায়গায় থাকে। ঠিক আছে, তাহলে আমি ধরছি, ধরো m1 ইজ মুভিং এট এ ডিস্টেন্স, মানে শিফট এট এ ডিস্টেন্স অফ d, তাহলে m2টা আমি ধরে নিলাম যে এটা পার্টিকুলার সে x3 ডিস্টেন্স মুভ করছে। ঠিক আছে, সেটা মুভ করলেও এখনো ওর তাহলে সেন্টার অফ মাসটা অরিজিনেই থাকার কথা, তাহলে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু 0 अगेन। ওকে, তাহলে অরিজিনে যদি ছিল অরিজিনেই থাকার কথা, তাহলে m2, তাহলে x3 এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি? x3 এর ভ্যালুটা আমরা পাচ্ছি -m1d বাই m2, -m1d বাই m2, বোঝা গেল? তাহলে -m1d বাই m2, তাহলে ডিস্টেন্স হিসাবে এখানে শুধু দিয়েছে মাইনাস সাইনটাকে ইগনোর করে, তাহলে অপশন সি হচ্ছে। ওকে ফাইন, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। দেখো আমাদের নিট মক যেটা কালকে হলো সেটার 2024 এর কোশ্চেন, এটা তার পেপার ডিসকাশন চলছে। 36 নাম্বার প্রবলেমে আমরা চলে এসেছি। ওকে, নেক্সট 37। দেখো the forward bias diode connection is, এটা খুবই ইজি। ঠিক আছে, এটা খুবই ইজি, সবাই অ্যান্সার করতে পারবে। সবাই অ্যান্সার কি হচ্ছে একটু জানাও চট করে। দেখো ফরওয়ার্ড বায়াস ডায়োড কানেকশন দেখতেই পাচ্ছ, এটা পি সাইড, এটা এন সাইড। পি সাইডটা যাবে আমাদের পজিটিভে আর এন সাইডটা যাবে নেগেটিভে। যদি এরকম অপশনে না থাকে তাহলে আমাদের দেখতে হবে যে পিটা মোর পজিটিভে যাবে কম্পেয়ার টু এন। ঠিক আছে, মোর পজিটিভ হবে, তো এখানে তো পজিটিভই আছে, অপশন 1 ইজ দ্য কারেক্ট ওয়ান। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। ওকে, দেখো নেক্সট প্রবলেম কি বলছে। নেক্সট প্রবলেম 38 number problem में देखो, given in the figure are two blocks A and B of weight 20 Newton and 100 Newton respectively. These are being pressed against a wall by a force of F as shown. If the coefficient of friction between the block is 0.1 and between block B and the wall is 0.15, the frictional force applied by the wall on the block B. এবার দেখো এটা কিন্তু কি হয়েছে, এই কেসটা আমাদের এইটাকে পুশ করা হয়েছে। ঠিক আছে, ফোর্স দিয়ে দুটো ব্লককে এইভাবে আটকে রাখা হয়েছে দেওয়া। তো এখানে আমাদের যেটা দেখতে হবে যে এখানে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে
সেটা কোন দিকে কাজ করছে দেখো, এদিকের ওয়েট কাজ করছে, ঠিক আছে, এদিকের ওয়েট কাজ করছে, আর ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু এই দিকে কাজ করছে। তো এখানে কিন্তু নর্মাল রিয়াকশন ফোর্সটা ওয়েটকে ব্যালেন্স করছে না, এখানে ফ্রিকশনাল ফোর্সটা ওয়েটকে ব্যালেন্স করছে। তো এইটা থেকেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু এর ওয়েট, ঠিক আছে, এর ওয়েট হয়ে গেল, এর ওয়েট হলো 20 নিউটন, বি এর ওয়েট হলো 100 নিউটন, ঠিক আছে। তো এর ওয়েট যখন 20, বি এর ওয়েট যখন 100 নিউটন, তাহলে ও ওটাকে পুশ করে আছে, ফ্রিকশনাল ফোর্স ওকে ধরে আছে, তার মানে ফ্রিকশনাল ফোর্স ওর ওয়েটটাকে ব্যালেন্স করছে। সো হিয়ার দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ জাস্ট ব্যালেন্সিং ইটস ওয়েট, বোথ অফ দ্য ওয়েট। সো আমরা এখানে পেলাম, এখানে 120 নিউটন হলো আমাদের ফ্রিকশনাল ফোর্স। ওকে, সো দ্য ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ওয়াল অন দ্য ব্লক will be 120 Newton. Got it? So next 39 number problem. 39 number problem. Now, the electrical conductivity of a semiconductor increases when the electromagnetic radiation of wavelength shorter than this is incident on it. The band gap in electron volt for the semiconductor. Okay, the band gap in electron volt for the semiconductor. এখানে কি হচ্ছে দেখো, electrical conductivity of a semiconductor increases when the electromagnetic radiation of wavelength shorter than 1280 nanometer is incident on it. ঠিক আছে, যখন আমরা বলি না কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটা হয় কাট অফ ওয়েভলেন্থ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হলো সেটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, তারপরে আমরা কন্ডাক্ট করছে, মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটাকে বলি, ঠিক আছে। থ্রেশহোল্ড যদি ওয়েভলেন্থের কথা বলি তাহলে তার নিচে, তার যদি বলি তার নিচে গেলে আমরা কিন্তু কি পাবো, তার নিচে গেলে কিন্তু আমাদের রেডিয়েশনটা পাবো, ঠিক আছে, অফ ওয়েভলেন্থ শর্টার দ্যান দিস ওয়ান। তো হোয়াট এভার ইট ইজ, তো আমরা দেখতে পাচ্ছি তাহলে ব্যান্ড গ্যাপটা কি হবে, ওয়েভলেন্থের আমি বলছি দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এর নিচে গেলে আমরা পাচ্ছি, তাহলে এই কেসের ব্যান্ড গ্যাপটা কি পাচ্ছি দেখো, কিছুই নয়, এখানে আমাদের ব্যান্ড গ্যাপের ভ্যালু যদি বার করতে হয় দ্যাট উইল বি ইন ইলেকট্রন ভোল্ট, তাহলে আমরা জানি ই এর ভ্যালু আমরা বার করি এইচসি বাই ল্যামডা দিয়ে। ওকে, তাহলে আমাদের ল্যামডার ভ্যালুটা এখানে প্রোভাইড করে দিয়েছে, তাহলে ই এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে। তো ই এর ভ্যালু হবে 1240 বাই আমাদের ল্যামডা 2480। ওকে, সো 0.5 ইজ আওয়ার ভ্যালু, ঠিক আছে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এর নিচে গেলে আমরা যখন পাচ্ছি, ঠিক আছে, এর নিচে মানে তুমি বুঝতে পারছো এর নিচে গেলে ভ্যালুটা পাওয়া যায়, তো এটা হলো আমাদের ব্যান্ড গ্যাপ, তো 0.5। নেক্সট 140, দেখো 140, দেখো 140 আমরা মানে 40 নাম্বার কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো কি হচ্ছে, a player caught a cricket ball of mass 150 gram moving at a rate of 20 meter per second. If the catching process is completed in 0.1 second, just এভাবে ক্যাচ করে নিচ্ছে, ক্যাচিং এর প্রসেসটা জাস্ট 0.1 সেকেন্ডেই কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে the force of the blow exerted by the ball on the hand of the player is equal to, তো এখানে ফোর্স মানে আমরা এখানে ইম্পালস দিয়ে করতে হবে, ইম্পালস মানে আমরা কি জানি, ইম্পালস মানে আমরা জানি হলো ফোর্স ইন্টু টাইম, এফ ইন্টু টি, এফ ইন্টু টি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এফ ইন্টু টি ইকুয়ালস টু আমরা বলতে পারি যে চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে। তো চেঞ্জ ইন মোমেন্টাম এখানে কি করে হচ্ছে দেখো, চেঞ্জ ইন মোমেন্টাম আমরা এখানে কি করে পাচ্ছি, চেঞ্জ ইন মোমেন্টাম আমরা পাচ্ছি, চেঞ্জ ইন মোমেন্টাম আমরা পাচ্ছি এফ ইন্টু টি, তো তাহলে এফ ইন্টু টি ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম এখানে কি হচ্ছে এম, এম হলো 150 গ্রাম, যেটাকে কেজিতে তুমি কনভার্ট করে দাও 1000 দিয়ে ভাগ করে, আর ফিটা কত, ফিটা হলো 20 মিটার পার সেকেন্ড, এটা ফাইনাল ভ্যালু বলছি, ইনিশিয়ালটা 0, উল্টো বললাম আমি, এটা আমি ইনিশিয়াল ভ্যালু বলছি, ফাইনালটা 0, কারণ ক্যাচ করে নিচ্ছে তখন সেটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে জাস্ট আমরা নেগেটিভ সাইনটাকে ইগনোর করছি, নেগেটিভ সাইন ইজ বিকজ অফ দ্য ডিরেকশন, ফাইন। তো এখানে তাহলে ফোর্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের কত, 150, এখানে বুঝতেই পারছো 0.15 ইন্টু 20
ইন্টু 20 বাই কত হচ্ছে, বাই টাইম, বাই টাইমটা এখানে কত বলেছে 0.1 সেকেন্ড। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের 1.5 ইন্টু 2 মানে 3, মানে আচ্ছা 3, আর এখানে হয়ে যাচ্ছে 30। ওকে, তাহলে এখানে 0.15 মানে 1.5, এখানে হচ্ছে 3 আর নিচে 1/10, তাহলে উপরে গিয়ে হয়ে যাচ্ছে 30। 30 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে সি 140 সি। সবাই বুঝতে পারছো? সবাই এখানে একবার থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম বোঝা গেছে। আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, all of you just give a thumbs up so that I can understand that you understood. Next one. Okay, দেখো, if radius of this aluminum nucleus is taken to be RAL, then the radius of this tellurium 125 nucleus is nearly কিছুই নয়। এটা কিভাবে আসছে দেখো, এটা জাস্ট R is proportional to a to the power 1/3, তাই তো R is proportional to a to the power 1/3, ঠিক আছে? এটা আমাদের রেডিয়াসের সাথে মাস নাম্বারের রিলেশন। তো তুমি যদি বার করতে চাইছো টেলুরিয়ামের, তো দিস ইজ টি, দিস ইজ এ, তো ইকুয়ালস টু এটার কত দেখো 125 বাই কত 27 টু দি পাওয়ার 1/3, মানে কত হচ্ছে, মানে হচ্ছে 5/3। তো এটার ভ্যালু হয়ে যাচ্ছে 5/3 ইন্টু আর এ। ঠিক আছে, ডান। নেক্সট, নেক্সট দেখো, বলছে the threshold frequency for a metallic surface corresponds to an energy of this, and the stopping potential for a radiation incident on this surface is 5 volt. The incident radiation lies in, the incident radiation lies in, ঠিক আছে? এখানেও একই জিনিস করতে হবে, stopping potential for a radiation incident on this surface. ওকে, তাহলে এখানে ইনসিডেন্ট রেডিয়েশনটা কোনটা দেখো, threshold frequency for the metallic surface corresponds to 6.2 electron volt. Stopping potential for the radiation incident on this surface is 5 volt, ঠিক আছে? 5 volt লাগবে স্টপ করতে। ওকে, the incident radiation lies in, ওকে ফাইন। তো তুমি এখানে কি করবে, তুমি এখানে জাস্ট কাইনেটিক এনার্জি ফর্মুলা থেকে যেটা পাবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখি যে এইচ নিউ, ঠিক আছে? এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, h nu minus h nu naught, and h nu naught is the work function. Okay, h nu is the incident radiation, তার যে এনার্জি। ওকে, আর এখানে তুমি পেয়ে যাচ্ছ আমাদের কাইনেটিক এনার্জি, বলতে পারো যে কাইনেটিক এনার্জি মিনিমাম যেটা পাবে, ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জিটা পাবে। আদারওয়াইজ ইউ ক্যান রাইট হিয়ার অ্যাজ স্টপিং পোটেনশিয়াল। আচ্ছা, তো এইচ নিউ এর ভ্যালু এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে আমরা কাইনেটিক এনার্জি টু ই ইন্টু ভি নট লিখতে পারি। তো এখানে এইচ নিউ ইকুয়ালস টু, এখানে আমাদের যে স্টপিং পোটেনশিয়াল হিসেবে যদি আমরা এটাকে লিখি স্টপ করার জন্য, ই ভি নট, তো তার ভ্যালুটা বলে দিয়েছে 5, ঠিক আছে? তো 5 ইলেকট্রন ভোল্টও আমরা লিখতে পারি। তো 6.2 প্লাস 5 টোটালটাই ইলেকট্রন ভোল্টে যদি আমরা লিখি, সেটা হলো এইচ নিউ এর ভ্যালু। তো সেখানে আমাদের ভ্যালুটা হয়ে যাচ্ছে 11.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে দ্য ইনসিডেন্ট রেডিয়েশন লাইজ ইন, তাহলে এখানে যদি আমি ল্যামডার ভ্যালুটা বার করতে চাই, তাহলে ল্যামডার ভ্যালুটা আবার কি হবে 1240 বাই 11.2, যেহেতু এটা ইলেকট্রন ভোল্টে আছে সেহেতু আমরা পাবো কিসে, ন্যানোমিটারে। তো আমাদের ভ্যালুটা যদি আমরা লিখি যে নিয়ারলি, আমরা বলতে পারি নিয়ারলি 1000 ন্যানোমিটার হচ্ছে, নিয়ারলি
1000 ন্যানোমিটার হচ্ছে, তাহলে এটা ইউভি রিজিয়নে পড়ছে। ওকে, ইউভি তে পড়ছে। মুভিং টু দ্য নেক্সট সাম, দেখো মুভিং টু দ্য নেক্সট সাম, দেখো let f be the force acting on the particle having position vector r and t be the torque of this force about the origin then okay, তাহলে এখানে কি হবে দেখো, যদি টাও ইকুয়ালস টু আমরা কি জানি, এখানে টাও ইকুয়ালস টু আমরা জানি হলো r ক্রস f। ওকে, টাও ইকুয়ালস টু আমরা জানি হলো r ক্রস f। ওকে, তো এটা আমরা জানি, আর এখানে কি লিখেছে r ডট টি, ঠিক আছে, r ডট টি আর f ডট টি। ওকে, তাহলে যদি r ডট টি লিখি, টি মানে এখানে টাও বলেছে, তো r ডট টিটা বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, r ডট টিটা দাঁড়াচ্ছে r ডট r ক্রস f। তাহলে এখানে ভ্যালুটা কি হচ্ছে 0। যদি f ডট টাও লিখি তাহলে f ডট f ক্রস f ডট r ক্রস f, প্রথমটা কি ছিল r ডট r ক্রস f, এটা হচ্ছে আমাদের r ডট r ক্রস f, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে f ডট f r ক্রস f, দুটো ক্ষেত্রেই হয়ে যাচ্ছে ভ্যালুটা 0। নেক্সট, আচ্ছা এখানে একটা ভালো প্রবলেম আছে, দেখো ডায়াগ্রাম বেস প্রবলেম। দেখো এখানে কি বলেছে, বলেছে a ray of light is incident at the glass water interface at an angle I। দেখতেই পাচ্ছ গ্লাস আর ওয়াটার ইন্টারফেসে I অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নিয়ে ইনসিডেন্ট হয়েছে। ইট ইমার্জেস ফাইনালি প্যারালাল টু দ্য সারফেস অফ ওয়াটার, ঠিক আছে, সারফেস অফ ওয়াটার, দেন দ্য ভ্যালু অফ মিউ জি। ঠিক আছে, গ্লাসে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে হবে। তো গ্লাস থেকে যখন জলে গেল তখন কিন্তু আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি হচ্ছে না, যথারীতি জলে চলে যাচ্ছে। জল থেকে এয়ারে যাওয়ার সময় কি হচ্ছে, জল থেকে এয়ারে যাওয়ার সময় আমরা দেখছি এই সারফেসে প্যারালালি চলে যাচ্ছে। আচ্ছা, তো এখানে জাস্ট স্নেলস ল আমরা অ্যাপ্লাই করব। দেখো স্নেলস ল অ্যাপ্লাই করলে কি হবে, প্রথমে এই ফেসটার জন্য করছি, মানে কি গ্লাস ওয়াটার ইন্টারফেসের জন্য প্রথমে আমরা করছি, ঠিক আছে। তো গ্লাস ওয়াটার ইন্টারফেসের জন্য আমরা করছি, গ্লাস ওয়াটার ইন্টারফেসে আমরা যেটা করতে পারি যে মিউ জি, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস সাইন আই ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু মিউ ডাব্লিউ ইন্টু সাইন অফ আর। ওকে, আর যদি আমরা এয়ার আর ওয়াটার এয়ার ইন্টারফেসের জন্য করি, ওয়াটার এয়ার ইন্টারফেসের জন্য করি, ওয়াটার এয়ার ইন্টারফেসের জন্য করি, তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে মিউ ডাব্লিউ সাইন আই, না সরি এখানে সাইন আর এই আবার যাচ্ছে, আর এই আবার ইনসিডেন্ট হয়েছে, আর ইকুয়ালস টু মিউ এ, ঠিক আছে, মিউ এ সাইন কি হবে, দেখো এখানে মিউ এ সাইন যেই তুমি করবে, এটা অ্যাঙ্গেলটা কত ফর্ম হচ্ছে, দেখো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে, একদম যে ইন্টারফেস আছে ইন্টারফেসের অ্যালং এ চলে যাচ্ছে, তো সাইন অফ 90 ডিগ্রি। তো তুমি মিউ ডাব্লিউ সাইন অফ আর এর ভ্যালুটা কত পেলে, মিউ এ মানে এয়ার এর জন্য 1, এটাও 1, ওকে, সাইন আর মানে কত পেলে, সাইন আর মানে আমরা পেলাম 1 বাই মিউ ডাব্লিউ। দেখো মিউ ডাব্লিউ এর ভ্যালুটা বলে দিয়েছে, মানে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33 এখানে প্রোভাইড করে দিয়েছে 4/3, তাহলে 3/4 হয়ে যাচ্ছে। এবার যদি তুমি সেম ভ্যালুটা এখানে বসাও, সেম ভ্যালুটা এখানে বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে, কোথায় বসাবে, এই ভ্যালুটা তুমি বসাচ্ছ এখানে, তাহলে কি পাচ্ছ, তাহলে পাচ্ছি আমরা মিউ জি সাইন অফ আই ইকুয়ালস টু মিউ ডাব্লিউ সাইন আর, ঠিক আছে, মিউ ডাব্লিউ সাইন আর, ও আচ্ছা ওখানে মিউ ডাব্লিউ সাইন আর আছে, মিউ ডাব্লিউ সাইন আর তো 1 বেরিয়ে গেল, আচ্ছা তাহলে তো আমাদের মিউ জিটা আরো সহজে বেরিয়ে যাচ্ছে 1 বাই সাইন আই, ঠিক আছে। তো আমাদের অ্যান্সারটা কত হচ্ছে, বি, অ্যান্সার ইজ বি। ওকে, ঠিক আছে, ফাইন। নেক্সট, মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, 45 নম্বর প্রবলেমে চলে এসেছি আমরা। ওকে, 45, আচ্ছা, a block is kept
on a frictionless inclined surface with angle of inclination alpha. The incline is given an acceleration a to keep the block stationary. Then a is equal to, ঠিক আছে, a acceleration দিয়ে ওটাকে স্টেশনারি রাখা হয়েছে ব্লকটাকে। তো a acceleration দিয়ে যদি আমাদের কি করা হচ্ছে, ইনক্লাইন প্লেনটাকে টানা হচ্ছে, তো যথারীতি a দিয়ে টানা হচ্ছে মানে এদিকে a সিউডো কাজ করবে, ঠিক আছে, এদিকে a সিউডো কাজ করবে, ভ্যালু ইজ সেম অ্যাজ a, এর ভ্যালু সমান। যথারীতি এখানেও তুমি এখানে একটা আলফা অ্যাঙ্গেল পেয়ে যাবে, আলফা অ্যাঙ্গেলের জন্য এইখানে আমরা পেয়ে যাব কি a cos আলফা। ওকে, এইদিকে পাবো হলো, এক সেকেন্ড, এইদিকে পাবো হলো mg, যথারীতি এইদিকে পাবো হলো mg sin থিটা বা mg sin আলফা। ওকে, আর এইদিকে পাবো হলো mg cos আলফা। ওকে, mg cos আলফা। দেখো তারপরে কি হচ্ছে, a এর আরেকটা পার্ট আছে, সেটা তুমি এই অ্যালং পেয়ে যাবে, সেটা হলো m এও লিখতে পারো, ma sin আলফা, এটা ma cos আলফা। তো যাই হোক, যেটা যদি স্টেশনারি থাকে তাহলে যেটা আমাদের দেখছি যে উপরে আর নিচের যে কম্পোনেন্টটা আছে সেটা ইকুয়াল হয়ে যাবে, মানে ma cos আলফা ইকুয়ালস টু mg sin আলফা হয়ে যাবে। তার মানে আমাদের এখানে a এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, g tan থিটা। ঠিক আছে, g tan থিটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা থিটা কেন লিখলাম, আলফা হবে, ঠিক আছে, এখানে আলফা হবে। সো দিস ইজ আলফা, g tan আলফা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। দেখো আমাদের 46 নম্বর প্রবলেম, 46 নম্বর প্রবলেম। ওকে, দেখো তো এখানে কি বলেছে, দেখো a ray of light traveling in the direction of half I plus 3j is incident on a plane mirror. After reflection it travels along the direction I minus 3j. Okay, the angle of incidence is, দেখো তোমাকে প্রথমে লোকেট করতে হবে পয়েন্টগুলো, তাহলেই তুমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বার করতে পারবে। দেখো আমাদের যদি এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমি বলতে পারি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে আমি বলতে পারি যে এই আই প্লাস 3√3 সেটার লোকেশন এই দিকে হবে। ঠিক আছে, এইদিকে যে কোনো একটা পয়েন্টের লোকেশন তুমি দিতে পারো। এদিকে তুমি লিখতে পারো যে হাফ আই ক্যাপ প্লাস √3/2 জে ক্যাপ। ওকে, আর এখানে তুমি যদি আরেকটা লোকেশন দাও তাহলে তুমি এখানে বলতে পারো দিস ইজ দ্য কত, আই মাইনাস হাফ অফ আই মাইনাস √3। ঠিক আছে, তাহলে প্রথমে এই দিকে যাচ্ছিল, দেখো light traveling in the direction of this half I plus √3j is incident on a plane mirror and after reflection it travels along the direction of this. ঠিক আছে, এবার কি বলেছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমাকে বার করতে হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখান থেকে তুমি কি করে বার করবে, দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তুমি কি করে বার করবে। ফার্স্ট অফ অল প্লেন মিরর, প্রথমে দেখো কোন দিকে, এই দিকে যাচ্ছে, প্রথমে কোন দিকে যাচ্ছিল, এই দিকে। ঠিক আছে, তো প্রথমে এইভাবে ধরো এলো, নিয়ে এইভাবে লাইনটা গেল। ঠিক আছে, তো এখানে তুমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বার করতে চাও তাহলে কি করে বার করবে, দেখো এখানে তোমার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে থিটা, আর তোমার এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা প্রোভাইডেড কিভাবে, এদিকে হলো হাফ আর এদিকে √3/2, দেন ইউ ক্যান ক্যালকুলেট থিটা। ঠিক আছে, দেন ইউ ক্যান ক্যালকুলেট থিটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের হাফ, এদিকে √3/2, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, দেন ট্যান থিটা। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। Okay, a solid sphere, a hollow sphere and a ring are released from the top of an inclined plane frictionless so that they slide down the plane. Their maximum acceleration down the plane is 4. আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলেছে, দেখো যে আমরা এতদিন কি করেছি, রোলিং এর জন্য বার করেছি। ঠিক আছে, রোলিং এর জন্য আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু বার করেছি। ঠিক আছে, তখন আমাদের একটা ফ্যাক্টর থাকতো যে 1 প্লাস কি, 1 প্লাস k²/r²। তাহলে রোলিং এর কেসে আমরা ওই কে এর ভ্যালু প্রোভাইড করে কিন্তু আমরা ক্যালকুলেট করতাম ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ডাউন দ্য প্লেন। ওকে, কিন্তু
এখানে তোমাকে নো রোলিং প্রোভাইড করে দিয়েছে, শুধু স্লাইডের কেসে বলেছে, শুধু স্লাইড করছে, তাহলে তোমার ভ্যালুটা কি হবে? ঠিক আছে, তাহলে আমাদের ভ্যালুটা কি হবে? অল only because of sliding, only because of sliding, রোলিং হচ্ছে না, তাহলে রোলিং নেই, তার মানে আমরা স্লাইডটা নিচ্ছি শুধু, কে আর স্কোয়ার ওই গল্পগুলো ছাড়ছে না। ঠিক আছে, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হলো 148। ঠিক আছে, 148 কি বলছে? 148 বলছে থিন গ্লাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, lens has optical power of -5D. Okay, its optical power in a liquid medium with refractive index 1.6 will be. Okay, দেখো পাওয়ারটা কি করে বার করি? পাওয়ারটা ইকুয়ালস টু পি ইকুয়ালস টু লিখি যে মিউ মাইনাস ওয়ান, মিউ মাইনাস ওয়ান, 1/r1 মাইনাস 1/r2। ওকে, মিউ মাইনাস ওয়ান, 1/r1 মাইনাস 1/r2। এবার কি হচ্ছে, মিউ এর ভ্যালুটা প্রথমে বলেছে কি নর্মালি এয়ারে ছিল, তাহলে পি আমরা বলতে পারি প্রপোর্শনাল টু দিস মিউ জি বাই মিউ এ মাইনাস ওয়ান। আর যদি তুমি বলে পরের কেসটা ধরো এটা p1 এটা p2 লিখছি, সেটা প্রপোর্শনাল টু কি হয়ে যাবে? মিউ জি বাই কার রেসপেক্টে ভাবছি, কোন মিডিয়াম? লিকুইডের মিডিয়াম, মিউ এল মাইনাস ওয়ান। তাহলে এই দুটো রেশিও থেকেই আমরা পেয়ে যাব p2 এর ভ্যালু। তাহলে p2 বাই p1 যদি আমরা বার করি, তাহলে p2 এর ভ্যালুটা কত হচ্ছে দেখো, p2 এর ভ্যালু হচ্ছে মিউ জি মাইনাস মিউ এল। ঠিক আছে, মিউ জি মাইনাস মিউ এল, আর নিচে কি থাকছে? মিউ জি মাইনাস মিউ এ। ওকে, মিউ জি মাইনাস মিউ এ। তাহলে মিউ জি এর ভ্যালুটা কত দেখো? 1.5। মিউ এল এর ভ্যালু কত দেখো? 1.6 মাইনাস 1.6। ওকে, মিউ জি 1.5, মিউ এ হলো 1। তাহলে এখানে ভ্যালুটা কত থাকছে? এখানে ভ্যালুটা কত থাকছে? তাহলে p2। ঠিক আছে, দেখো তাহলে আমাদের ভ্যালুটা কত থাকছে? তাহলে আমাদের ভ্যালুটা থাকছে হলো -0.1, নিচে কত থাকছে? নিচে থাকছে 0. গট ইট? তাহলে p2 is equal to p1/5। এক সেকেন্ড, p2 is equal to p1/5। তাহলে p1 এর ভ্যালুটা কত ছিল? -5d। ওকে, সো -5d ইন্টু এখানে 1/5 চলে আসছে, তার মানে -1d আসছে। হ্যাঁ, -1d ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেন। ওকে, দেখো কি হচ্ছে, পি করছি মানে আমরা বেসিক্যালি কি করছি, এই ফর্মুলাটা কাদের জন্য? আমরা 1/f এর জন্য। সো 1/f ইকুয়ালস টু পি, সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আমরা μ1 মাইনাস μ2। তো মিউটা কি? μ2 বাই μ1। তো মিউ জি বাই মিউ এ এয়ার মিডিয়ামে থাকলে, আর যদি লিকুইড মিডিয়ামে থাকে তাহলে মিউ জি বাই মিউ এল। তাহলে p2 করছি মানে মিউ জি মাইনাস মিউ এল বাই মিউ জি মাইনাস মিউ এ। তাহলে আমাদের ভ্যালুটা হয়ে যাচ্ছে minus, okay, 1 1 is the correct answer. Okay, চলো নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট ইজ 149। ওকে, দেখো in a Young's double slit experiment 12 fringes are observed to be formed in a certain segment of the screen when the light of wavelength 600 nanometer is used. If the wavelength of light is changed to 400 nanometer, number of fringes observed in the same segment. Okay, Obrodeep, acha, good evening. So we are at the end of this session. Okay, already আমাদের কভার করা হয়ে গেছে। 49th প্রবলেম চলছে। দেখো, in a Young's double slit experiment 12 fringes are observed to be formed in a certain segment of the screen when light of wavelength 600 nanometer is used. If the wavelength of light is changed to 400 nanometer, the number of fringes. এটা কিছু না, আমরা বেসিক্যালি সে বিটাটাকে কনস্ট্যান্ট করে রাখছি। ওকে, বিটাটাকে কনস্ট্যান্ট করছি। সো বিটাটাকে যদি আমরা কনস্ট্যান্ট করে রাখি, তাহলে আমাদের ভ্যালুটা কি আসছে? ওকে, ধরো প্রথম কেসে আমরা যেমন 12টা ফ্রিঞ্জ পাচ্ছিলাম 1 কার জন্য? ল্যামডা 1 এর জন্য। এটা কোথা থেকে এসছে? এন ডি ল্যামডা বাই স্মল টি, সেখান থেকে n1 ল্যামডা 1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে n2 ল্যামডা 2। ওকে,
তাহলে আমাকে n2 বার করতে হবে। সো n2 ইজ ইকুয়াল টু n1 ল্যামডা 1 বাই ল্যামডা 2। ওকে, তাহলে n1 এর ভ্যালুটা কত 12, ল্যামডা 1 এর ভ্যালু কত 600 ন্যানোমিটার, ল্যামডা 2 এর ভ্যালু কত 400 ন্যানোমিটার। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 3 6 18, তো 18টা আমরা ফ্রিঞ্জ দেখতে পাবো। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার 149। ওকে, চলো আমরা লাস্ট প্রবলেমটা দেখে নিই তাহলে। ওকে, দিস ইজ দ্য লাস্ট প্রবলেম। ওকে, কি বলেছে দেখো। দেখো কি বলেছে, two stones are thrown up simultaneously from the edge of the cliff. Okay, so two stones are thrown up simultaneously from the edge of the cliff 240 meter high with initial speed of 10 meter per second and 40 meter per second respectively. Which of the following graph best represents the time variation of relative position of the second stone with respect to the first? আচ্ছা, তাহলে প্রথমে কি করতে হবে বলো তো, রিলেটিভ পজিশন, যেমন এখানে y1 y2 বার করতে দিয়েছে, কি করতে হবে আমাদের, আমাদের ওই এস এর যে ইকুয়েশন অফ মোশনটা ছিল সেটা বার করতে হবে। ঠিক আছে, পজিশন বার করার জন্য আমাদের যে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন সেটা দিয়ে বার করতে হবে। তাহলে এখানে আমাদের ধরো প্রথম কেসটা লিখছি, সে y1 এর জন্য আমরা কি লিখবো, s ইকুয়ালস টু কি লিখি, ut প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু ওপর থেকে ছুটছে y এর ভ্যালুটা কি হয়ে যাবে, নেগেটিভ, উপর থেকে ছুটছে মাইনাস y1 ইকুয়ালস টু ut মানে 10t। ঠিক আছে, t ut মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে এটার ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, মাইনাস 240 ইকুয়ালস টু 10t মাইনাস 5t স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার যদি এটা যদি ফার্স্ট ইকুয়েশন হয়, তাহলে এখান থেকে তুমি t এর কিছু ভ্যালুস পাবে। ঠিক আছে, এখান থেকে তুমি t এর কিছু ভ্যালুস পাবে। ভ্যালুটা কিরকম, ধরো 5t স্কোয়ার মাইনাস 10t, 5t স্কোয়ার মাইনাস 10t মাইনাস 240 ইকুয়ালস টু 0। দিস ইজ ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনটা দেখো, আমরা বলতে পারি -240 ইকুয়ালস টু কত স্পিড নিয়ে যাচ্ছিল, 40। ঠিক আছে, 40 ইন্টু, আচ্ছা টাইম স্কেল 40 ইন্টু টি মাইনাস কত হচ্ছে 5t স্কোয়ার। এখানেও টি এর ভ্যালু পাবে, এটা ফার্স্ট পার্টিকেলের জন্য। ঠিক আছে, এটা ফার্স্ট স্টোনের জন্য, এটা সেকেন্ড স্টোনের জন্য। ওকে, এটা ফার্স্টের জন্য, এটা সেকেন্ডের জন্য। এবার যদি এটাকে আবার এপাশে নিয়ে আসো, তাহলে এর ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে যে 5t স্কোয়ার মাইনাস 40t প্লাস, আচ্ছা 5t স্কোয়ার মাইনাস 40t মাইনাস 240 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই দুটো ইকুয়েশন আমরা ফর্ম করলাম, দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। সলভ করলে আমরা টি এর ভ্যালু পাবো। ওকে, ধরো আমি একটা করে এখানে দেখাই, যদি আমরা এই ইকুয়েশনটাকে সলভ করি, ধরো এখানে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করছি, তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলে আমাদের এভাবে লিখতে হবে ইকুয়েশনটাকে, টি স্কোয়ার মাইনাস 8t, টি স্কোয়ার মাইনাস 8t মাইনাস 48 ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 8 তো, so 48 means you can write like this, okay, you can write middle term করতে পারি, 4 12 48, তো 12t প্লাস 4, ওকে প্লাস 4t মাইনাস 48। তো এখান থেকে আমরা t এর ভ্যালু পাচ্ছি, t এর ভ্যালু কত পাচ্ছি দেখো, একটা হচ্ছে t মাইনাস 12, আর একটা ভ্যালু এখান থেকে যেটা আসছে t মাইনাস 12, এখানে t, এখানে প্লাস 4 প্লাস 4। ওকে, সো t প্লাস 4 ইকুয়ালস টু 0। নেগেটিভ ভ্যালু যেহেতু টাইম আমরা ইগনোর করব, তো আমাদের এখান থেকে ভ্যালুটা চলে এলো t ইকুয়ালস টু 12 সেকেন্ড। এটার মানে কি, এটার মানে হলো যে যে সেকেন্ড স্টোনটা আছে না, সেকেন্ড স্টোনটা আছে, সে কি করছে 12 সেকেন্ড পর মাটি ভূমি স্পর্শ করছে। ঠিক আছে, মাটিকে টাচ করছে 12 সেকেন্ড পর। সেম ওয়াইজ আমি ফার্স্ট স্টোনের জন্য বার করতে পারবো। এবার আমাদের এটা মনে রাখতে হবে যে কমন টাইম ইন্টারভাল যদি আমাদের পাওয়া যায়, ধরো এটা 12 সেকেন্ড, এখান থেকে আমি এই ইকুয়েশনটাও আমি জাস্ট করে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি করে দেখাচ্ছি,
5t স্কোয়ারটাকে আবার আমি কি করতে পারি, t স্কোয়ার মাইনাস 8t, আচ্ছা সরি এটা তো সেকেন্ডটাই হয়ে যাচ্ছে, এক সেকেন্ড। ফার্স্ট স্টোনটার জন্য আমি করে দেখাচ্ছি, সেকেন্ডটা অলরেডি আমাদের বেরিয়ে গেছে। তো ফার্স্ট স্টোনটার জন্য জাস্ট টি স্কোয়ার মাইনাস কত হচ্ছে দেখো, মাইনাস 2t, মাইনাস কত হচ্ছে দেখো, মাইনাস এখানে আমাদের 548 0। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এখানে আমরা ওকে, তাহলে এখান থেকে আমরা করতে পারি টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 60, ঠিক আছে, 648। তাহলে এখানে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, টি মাইনাস 8 আর টি প্লাস 6। ওকে, তো এখানেও দুটো ভ্যালু পাচ্ছি, তাহলে এখানে আমরা কোনটাকে নেব, প্লাস ভ্যালুটাকে 8 সেকেন্ড। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারছি যে টি ইকুয়ালস টু 8 সেকেন্ড পরে কিন্তু প্রথম যে পার্টিকেলটা আছে, প্রথম যে আমাদের স্টোনটা আছে, সে আগে 8 সেকেন্ডে কিন্তু ও ভূমিস্পর্শ করছে, সেকেন্ডটা 12 সেকেন্ডে। তো আমরা এটা বলতে পারি যে 8 সেকেন্ড অবধি তাদের মোশন, তাদের যে রিলেটিভ পজিশন সেটা কিন্তু লিনিয়ারলি ইনক্রিজ করছে, এটা আমরা বলতে পারি। কারণ ওই 8 সেকেন্ড অবধি তাদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটিটা থাকছে, দেখো একটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে আর একটা 40, তো তাদের মধ্যে যে রিলেটিভ স্পিডটা থাকছে আপ টু 8, ওকে আপ টু 8 সেকেন্ড তাদের রিলেটিভ স্পিডটা কত থাকছে, 30 মিটার পার সেকেন্ড। তো সেই জন্য আমরা যদি এই সব গ্রাফগুলোকে এবার একটু অপশনের দিকে যাই, প্রথম কথা 12 সেকেন্ডে এটা নিচে পড়ছে, 12 সেকেন্ডে তো আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটা একদম স্ট্রেট হয়ে যাচ্ছে, এটা সম্ভব নয়, ঠিক আছে। 12 সেকেন্ডে সেকেন্ড গ্রাফটা কিন্তু ভূমিস্পর্শ করছে, তার আগে 8 সেকেন্ডে প্রথমটা। ওকে, আচ্ছা, তো সেকেন্ড কেসটা দেখো, সেকেন্ড কেসটা আমরা বলতে পারি যে 8 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমন ডিস্টেন্স থাকছে, তারপরে একটা ভূমি স্পর্শ করে যাচ্ছে, তারপরেও একটা গ্রাফটা কিন্তু লিনিয়ার থাকবে না, তারপরেও গ্রাফটা লিনিয়ার থাকবে না। এবার চলে আসছি এই দিকে, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে দেখছি আমরা গ্রাফটার স্লোপটা দেখতে পাচ্ছি এইভাবে গ্রাফটা ভ্যারি করছে, ঠিক আছে, এইভাবে গ্রাফটা ভ্যারি করছে, প্রথমে এইভাবে ভ্যারি করছিল, এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান। ওকে, তাহলে কোনটা মোস্ট কারেক্ট হতে পারে, দেখো এই কেসে আমরা যে নিচেরটা পাচ্ছি, প্রথমে 8 সেকেন্ডে একটা ভূমিস্পর্শ করলো আর একটা কিন্তু 12তে করছে, তাদের মধ্যে যে রিলেটিভ পজিশন সেটা তখন কিন্তু লিনিয়ারলি ভ্যারি করছে না, তো আমাদের এই দুটো গ্রাফকে আমরা অমিট করে দিচ্ছি। সেকেন্ড বি এর যদি গ্রাফটা দেখি, সেই গ্রাফটাতে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা কি দেখছি, স্লোপটা কমছে, কিন্তু রিলেটিভ পজিশনটা আস্তে আস্তে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে রিলেটিভ পজিশনের রেসপেক্টে যদি দেখি, দুটো স্লোপিং আছে, একটা এই স্লোপিং, একটা এই স্লোপিং। এই স্লোপিং থেকে আমরা কি দেখতে পাচ্ছি, স্পিডটা বাড়ছে না কমছে, এইখান থেকে মনে হচ্ছে আস্তে আস্তে এটা স্লোয়ার ডাউন হয়ে যাচ্ছে, এখান থেকে মনে হচ্ছে আস্তে আস্তে স্পিড আপ হচ্ছে, ঠিক আছে। তো আমাদের কোন অ্যান্সারটা কারেক্ট হবে, আমাদের হবে অপশন এ। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো চলো, দিস ইজ দ্য এন্ড অফ টুডেস এক্সপ্লেনেশন পেপার ডিসকাশন। ওকে, তো সবাই নিজেরা কতটা কি ঠিক করেছো ভুল করেছো সব কমেন্ট সেকশনে জানাবে। ওকে, কমেন্ট সেকশনে নিজেদের মার্কসটা জানাবে, বা কোনটা কতগুলো ঠিক হয়েছে ভুল হয়েছে বা কতটা বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সো অল অফ ইউ, থ্যাংক ইউ and bye bye.